আসসালামু আলাইকুম। আজকে আমি রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি বেশ বড় হওয়ায় আমি এই চ্যাপ্টারটিকে দুইটা পর্বে ভাগ করেছি। আজকে হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে বেশ কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তো যাই হোক, প্রথম পর্বে প্রথম যে টাইপ 1 দেখো এখানে লিখেছি রাসায়নিক বিক্রিয়া ও গ্রিন কেমিস্ট্রি, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের কোশ্চেন এসেছে, সেগুলো আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট না, তারপর আমরা একটু করে রাখবো। দেখো প্রথম যে কোশ্চেনটা এসেছে সেটা কেমন, আসলে আমি যদি একটু দেখাই তোমাদের। এখানে কোশ্চেনটা হচ্ছে এমন যে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করলে সাদা অধক্ষেপ তৈরি হয়। এই বিক্রিয়ায় আয়নিক সমীকরণটি আমাদের এখানে দেখাতে হবে। বলা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে যোগ করলে। এখানে ভালো করে জিনিসটা বুঝতে হবে, এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, একটু ভালো করে একটু বুঝতে হবে আমাদের। কোশ্চেনটা একটু পেঁচানো, খেয়াল করো। প্রথমে বলা হচ্ছে যে বেরিয়াম ক্লোরাইড সো ফাইন, বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। খেয়াল করো, যে কোনো লবণ আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা হয়তো আগে চ্যাপ্টারে বলেছি, যে কোনো লবণ পানিতে দিয়ে দিলে সেটা ক্যাটায়ন ও অ্যানায়ন আকারে ডিভাইড হয়ে যায়। সো শুধুমাত্র বেরিয়াম ক্লোরাইড কিন্তু এখানে বলে নাই, বলা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। সো যেহেতু জলীয় দ্রবণ বলেছে, তার মানে মূলত এর ভৌত ধর্ম হচ্ছে অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় দ্রবণ। সো জলীয় দ্রবণে আমাদের কি হয়, বেরিয়াম ক্লোরাইড, অর্থাৎ বেরিয়াম ক্লোরাইডের সাথে আমি যদি পানি যোগ করে দিই, তাহলে বেরিয়াম ক্লোরাইড আসলে কি হয়ে যায়, বেরিয়াম ক্লোরাইড ক্যাটায়ন ও অ্যানায়ন আকারে ডিভাইড হয়ে যায়। সো জিনিসটা কেমন হয়, বেরিয়াম 2+ এবং যেটা হয় সেটা হচ্ছে 2 ক্লোরিন মাইনাস। এইটুকু তো সবাই বোঝো যে বেরিয়াম ক্লোরাইড কিভাবে ভাঙে, এইটুকু সবাই বোঝো। কেন 2+ দিয়েছি, কারণ বেরিয়াম হচ্ছে তোমার দ্বিতীয় গ্রুপে আছে, যার কারণে আমরা এখানে 2+ দিয়েছি। আর ক্লোরিন আমরা জানি যে যোজনী -1 হয়, এটা অ্যানায়ন হয়, আর সামনে 2 থাকার কারণে, পরমাণু থাকার কারণে 2 দিয়েছি। সো বেরিয়াম ক্লোরাইডকে প্রথমে ভাঙলাম। সো বেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ এটা। এবার পরবর্তীতে বলা হচ্ছে কি, জলীয় দ্রবণ পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে। তারপরে দেখো সালফিউরিক অ্যাসিড দ্রবণ বলা হচ্ছে না, সেটাও আর পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণ। মানে খেয়াল করো, যখন আমাদের বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বাট আমাদের বলা হচ্ছে পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে, বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পাতলা জলীয় সালফিউরিক অ্যাসিড দ্রবণে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে আমাদের এখানে রিঅ্যাকশনটা আসলে কী হবে সেটা দেখাতে হবে। তো এইটা আমাদের জলীয় দ্রবণের কথা বলা হয়েছে। সো যেহেতু জলীয় দ্রবণের কথা আমি বলেছি, তার মানে এটাও আসলে ভৌত ধর্ম আসলে অ্যাকুয়াস। দ্যাট মিনস আমি বলতে পারি যে এইটাও আমি আসলে কি করতেছি, তোমার পানির সাথে যুক্ত করে দিচ্ছি। তো যে কোনো অ্যাসিড বা যে কোনো লবণ যদি পানির ভিতরে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা ক্যাটায়ন ও অ্যানায়ন আকারে ডিভাইড হয়ে যায়। এটা তোমরা 19-এ পড়ে আসছো। সো এইটাকে আমরা যদি ক্যাটায়ন অ্যানায়ন আকারে ডিভাইড করি, তাহলে কি হয়, এখানে 2H+ এবং +SO4 2-। ক্যাটায়ন কি, ক্যাটায়ন হচ্ছে তোমার হাইড্রোজেন এবং অ্যানায়ন হচ্ছে সালফেট। সো সালফেট 2- দেওয়ার কারণ হচ্ছে এর যোজনী আমরা জানি 2। সো খেয়াল করো, আমাদের এখানে এইটা পেলাম, এইটা আর এইটা। এখন খেয়াল করো, আমাদের একটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে সাদা অধক্ষেপ তৈরি হবে। সো অধক্ষেপ মানে কি জানো, অধক্ষেপ মানে হচ্ছে যার ভৌত ধর্ম ভিতরে এরকম তীর চিহ্ন দেওয়া হয়, অথবা ভিতরে যদি সলিড দেওয়া হয়, এর মানে বোঝায় ওইটা আসলে অধক্ষেপ পড়েছে। সো কোনো কিছু যখন অধক্ষেপ পড়া বোঝানো হয়, তখন তার ভৌত ধর্মে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে থাকি, অথবা এখানে সলিড দিয়ে থাকি। সলিড দেওয়া মানে হচ্ছে সেটা পাত্রের নিচে জমা পড়ে যাবে, যেটা আসলে কি করবে, অধক্ষেপ হিসেবে জমা পড়ে থাকবে। সো এই দেখো প্রত্যেকটাতে আমাদের এস দেওয়া রয়েছে, প্রত্যেকটা কিন্তু আমাদের আসলে অধক্ষেপ তৈরি করছে। এখন আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে আসলে সঠিক ইকুয়েশন কোনটা। এখন একটা জিনিস দেখো, যখন বেরিয়াম ক্লোরাইড আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি, তখন ক্যাটায়ন অ্যানায়ন এমনভাবে বিভক্ত হয়, এবং সালফিউরিক অ্যাসিড যখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি, তখন ক্যাটায়ন অ্যানায়ন এভাবে বিভক্ত হয়। এখন আমরা দেখব যে কোথায় এইটা ভুল আছে বা এইটা ভুল আছে। আমরা এখানে দেখব যে কোনটা আসলে মানে সঠিক লেখা নাই। আমরা যদি একটু দেখি, বেরিয়াম 2+ কিন্তু সঠিক। দেখো এখানে দেওয়া রয়েছে সালফেট মাইনাস, কিন্তু আমরা জানি সালফেট 2- হয়। সালফেট কি হয়, 2- হয়। কাজে আমরা এটা আগে থেকেই বাদ দেবো, বি নম্বরটা অ্যান্সার হবে না, কারণ আমাদের অ্যানায়নের এখানে পাওয়ারটাই ভুল লিখেছে। সো ওটা উত্তরটা হবে না। আমি যদি সি নম্বরের কথা যদি বলি, তাহলে দেখো এখানে বেরিয়াম 2+ ফাইন। এবার সালফেট 2 এখানে মাইনাস আছে, কিন্তু এখানে সামনে 2 দিয়েছে। দেখো এখানে আবার কি দেওয়া রয়েছে, মাইনাস। এখানে শুধুমাত্র মাইনাস দিয়েছে, পরমাণু সংখ্যা যাই থাকুক সমস্যা না, বাট যেহেতু এখানে পাওয়ার আমাদের মাইনাস দেওয়া রয়েছে, সো ওইটাও আমাদের আসলে
বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ডি নম্বর অথবা এ নম্বর। এখন কোনটা আসলে অ্যান্সার হবে সেটা আমাদের এখানে বোঝার বিষয়, কেননা ডি নম্বরে যদি দেখি তাহলে দেখো এখানে সালফেট 2- আছে, বেরিয়াম 2+ও কিন্তু এখানে আছে। তাহলে আমরা যদি এখানে দেখি যে মেইন উৎপাদটা কোনটা, আসলে প্রথমটা যদি দেখি, প্রথমটা কিন্তু আমাদের এখানে কোনো কিছু ভাঙে নাই, দেখো নর্মাল বিক্রিয়া করে দিয়েছে। যে কি করছে, বেরিয়াম ক্লোরাইডের সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে জাস্ট আমাদের একটা সিম্পল উৎপাদ তৈরি হয়েছে। বাট বিষয়টা কিন্তু এরকম না, আসলে এখানে একটা প্রসেস আছে। প্রসেসটা কি, যখন বেরিয়াম ক্লোরাইড পানির ভিতরে দিয়ে দিচ্ছি তখন এভাবে ভাঙে, আবার সালফিউরিক অ্যাসিড যখন পানির ভিতরে দিয়ে দিচ্ছি তখন এভাবে ভাঙে। ভাঙার পরে তারপরে এইটা আর এইটার সাথে রিয়াকশন করে। তার মানে জিনিসটা কেমন, জিনিসটা মূলত হয় এরকমের। আমি যদি একটু তোমাদের দেখাতে চাই যে এটা জিনিসটা এমন হয়, বেরিয়াম প্লাস প্লাস 2 ক্লোরাইড মাইনাস প্লাস তারপরে 2H প্লাস প্লাস সালফেট 2-, দেন আমরা এখানে কি পাবো, এই দেখো বেরিয়াম এবং কি পজিটিভ যাবে নেগেটিভের কাছে, তাহলে পজিটিভ এটা আছে আর নেগেটিভ এটা, সো তাহলে কি হবে বেরিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে এই যে তীর চিহ্ন অথবা সলিড চিহ্ন, তার মানে এটা অদক্ষেপ পড়ে গেছে। আর কি হয় তোমার পাশাপাশি হয় হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এটা মেইন উৎপাদ না, এটা কি মেইন উৎপাদ না। কাজে তুমি এটা লিখো কিংবা না লিখো এটা কিন্তু মেইন বিষয় না। আমাদের মেইন উৎপাদটা লিখলেই কিন্তু শুধুমাত্র হয়ে যায়। আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখেছি, অর্গানিক কেমিস্ট্রি যখন পড়েছো তখন দেখছো জাস্ট মেইন উৎপাদটা লিখলে আসলে হয়ে যায়। শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি না, যে কোনো বিক্রিয়ায় মেইন উৎপাদটা লেখাই হচ্ছে মুখ্য বিষয়। সো আমরা এখানে HCl লিখলাম কি না লিখলাম এটা আসলে মুখ্য বিষয় নয়। কাজেই আমাদের বাম সাইডে যদি এরকম থাকতো তাহলে হ্যাঁ বলতাম যে আসলে ঠিক, সেটা বুঝতে পারতেছো। এখন যেহেতু আমাদের মেইন উৎপাদটা দেখানো হয় নাই, কাজে আমি H এবং Cl এটা মুছে দিলেও কোনো ব্যাপার না। অর্থাৎ আমরা যদি এই যে রিয়াকশনটা দেখেছি, এই রিয়াকশনটা যদি এভাবে থাকতো, মানে বিক্রিয়াকে এভাবে থাকতো এবং উৎপাদ এইটা প্লাস উৎপাদ HCl যদি এভাবে থাকতো তাহলে ঠিক ছিল না, এখানে ঠিক ছিল। বাট ওরা যে কাজটা করছে দেখো, জাস্ট নর্মাল বিক্রিয়া করে দিয়েছে, সো এটা কখনোই আসলে হবে না। কেননা অ্যাকোয়াস দিয়ে দেওয়া মানে হচ্ছে এটা আসলে ভেঙে দেয়, ওটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। কাজেই যেহেতু ভাঙা নাই তার মানে এ নম্বরটা অ্যান্সার হবে না। এখন ডি নম্বরের ব্যাপারটা কি, যে মেইন উৎপাদ আসলে কি বেরিয়াম সালফেট, যার কারণে এরা এই পার্টটা নেয় নাই, যেহেতু এই পার্টটা নেয় নাই তো উৎপাদেও এই পার্টটা নেয় নাই। সো নর্মালি কি যে এই যে এটা নিয়ে কাজ করছে, যে এইটা যুক্ত এটা তৈরি করে। সো ডেফিনেটলি অ্যান্সার হবে ডি নম্বর, ঠিক আছে। সো এবার আমাদের পরের কোশ্চেনটা যদি একটু দেখি তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, নিচের কোনটি দ্বিবিয়োজন বিক্রিয়া। এটা ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে আসছিল, 97 সালে আসছিল, দেন 99 সালে আসছিল। তো এই কোশ্চেনগুলো এখন আসলে দিবে না, যদি দিয়েও দেয় আমি তোমাদের একটা কন্ডিশন বলি, এই দ্বিবিয়োজন বিক্রিয়ার একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে তারা একই জাতীয় হতে হবে, অর্থাৎ যে দুইটা মৌল থাকবে বা দুইটা যৌগ থাকবে, এই দুইটা যৌগ যদি একই জাতীয় না হয় তাহলে তাদের মধ্যে আসলে বিক্রিয়াটা হয় না। আমি যদি তোমাদের একটু সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি, দেখো যে একই জাতীয় বলতে আসলে কি বোঝাচ্ছি, খেয়াল করো। একই জাতীয় বলতে বোঝাচ্ছে দ্বিবিয়োজন, ভালো করে বোঝো। আমি বলছি যখন দ্বিবিয়োজন বিক্রিয়াটা হবে, বিয়োজন বিক্রিয়া, এই দ্বিবিয়োজন বিক্রিয়ার জন্য আমার একটা কন্ডিশন লাগে। সেই ক্ষেত্রে কি, যে কন্ডিশনটা হচ্ছে একই জাতীয় হতে হবে, দুটি যৌগ একই জাতীয় হতে হবে। একই জাতীয় মানে কি, আমাদের এখানে হতে হবে লবণ লবণ বিক্রিয়া করতে হবে, অথবা আমি যদি চাই অ্যাসিড অ্যাসিড বিক্রিয়া করতে হবে, অ্যাসিড অ্যাসিড বিক্রিয়া করতে হবে, অথবা আমি যদি চাই ক্ষার ক্ষার বিক্রিয়া করতে হবে, ক্ষারের সাথে ক্ষারের বিক্রিয়া করতে হবে, ঠিক আছে, ক্ষারের সাথে ক্ষারের বিক্রিয়া করতে হবে। অর্থাৎ দুইটা জিনিস যদি একই জাতীয় কখনো হয় কেবল তখনই বলতে পারবো এটা দ্বিবিয়োজন বিক্রিয়া, আদারওয়াইজ সেটা দ্বিবিয়োজন বিক্রিয়া হবে না কখনো। এখন আমি যদি একটু খেয়াল করি, প্রথম যেটা যদি দেখি, দেখো এটা হাইড্রোজেন এটা অক্সিজেন, হবে না, দুইটা আলাদা আলাদা ভিন্ন পরমাণু, সো ওইটা বাদ। এবার আমরা সি নম্বরটা দেখি, দেখো এটা সোডিয়াম, ধাতুর সাথে কি রয়েছে অ্যাসিড, ধাতু এক জিনিস অ্যাসিড এক জিনিস, সো দুইটা ভিন্ন জিনিস, সো এটাও হবে না। এবার একটু দেখি, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে ক্ষার আর এখানে রয়েছে অ্যাসিড। ক্ষার অ্যাসিড কীভাবে চিনবা, এটা কিন্তু আমি তৃতীয় অধ্যায়ে খুব ভালোভাবে ডিসকাস করেছি, যে অ্যাসিড ক্ষার লবণ তুমি কিভাবে চিনবা। আমি তোমাকে বলেছিলাম যে যদি কোনো কিছু শেষে আম উচ্চারিত হয় তাহলে সেটা হয় ধাতু। জাস্ট লাইক আমি সোডিয়ামের কথা বলতে পারি, সোডিয়াম শেষে আম উচ্চারিত হচ্ছে, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সবগুলো হচ্ছে ধাতু। আবার এমন কিছু জিনিস আছে যার ল্যাটিন নাম উচ্চারণ করা লাগে, যেমন কাপ্রাম, কাপ্রাম কপারকে আমরা কাপ্রাম বলে থাকি। এই ধাতুর সাথে যদি ও কিংবা OH যদি আমাদের যুক্ত হয়, ধাতুর সাথে যদি আমাদের ও বা OH যুক্ত হয় তাহলে সেটাকে বলে থাকি আমরা ক্ষার বা ক্ষারক। যেমন আমি এটাকে বলে থাকি, এটা যদি এরকম লিখতাম তাও হতো, ঠিক আছে। সো দেখো
এই প্রত্যেকটা জিনিস ক্ষার বা ক্ষারক, ধাতুর সাথে ও বা ওই যুক্ত হলে ক্ষার বা ক্ষারক, আর ধাতুর সাথে ও বা ওই যা থাকবে মানে ও বা ওই বাদে যা থাকবে সবগুলো লবণ, ও বা ওই বাদে যা থাকবে। যেমন আমি বলতে পারি সোডিয়াম বাই কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট, তারপরে বলতে পারি ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে বলতে পারি ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে? এরকম করে আমি যাই বলতে পারি না কেন, কোনো অসুবিধা নেই। সোডিয়াম নাইট্রেট, সবগুলো আসলে লবণ, বুঝতে পারছো? ধাতুর সাথে ও বা ওএইচ বাদে, ও বা ওএইচ বাদে যা থাকবে সবগুলো লবণ। আর প্রথমে এইচ থাকলে হয় অ্যাসিড, শুধুমাত্র পানি বাদে। তাও পানি, অ্যাসিড এবং ক্ষার দুইটাই আসলে কাজ করে, মানে এটা তোমরা যখন সেকেন্ড পেপারে পড়বা, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়, তখন সেখানে দেখবা যে পানি আসলে উভধর্মী হিসেবে কাজ করে। সো লুইস মতবাদে গিয়ে আমরা এই জিনিসগুলো দেখবো। ওকে, সো দেখো তাহলে ধাতুর সাথে ও বা ওএইচ আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে ক্ষার বা ক্ষারক, আর প্রথমে এইচ আছে তাই হচ্ছে এটা অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করেছে, তার মানে এটা আসলে হবে না দ্বিবিয়োজন বিক্রিয়া। তাহলে বি নম্বরটা যদি একটু দেখে দেখো, এটা আছে সিলভার। তোমরা জানো সিলভার কি ধাতু, তাহলে এই সিলভারের সাথে আমার ওএইচ বা ও বা ওএইচ নাই, তার মানে এটা হচ্ছে লবণ। আবার সোডিয়াম, সোডিয়ামের সাথে ও বা ওএইচ নাই, তার মানে এটাও আসলে লবণ। সো জাস্ট কি করছে, ক্যাটায়ন অ্যানায়নগুলো চেঞ্জ করছে। সো দ্বিবিয়োজন বিক্রিয়া কোনটা হবে তাহলে? বি নম্বর। আই গেস তোমরা বুঝতে পারছো। যদি এই ধরনের রিয়াকশন এখন না দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, এখন এই ধরনের কোশ্চেন হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি দিবে না, তারপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম। সো আমরা যদি টাইপ 2টা যদি একটু দেখি, দেখো প্রভাবক ও বিক্রিয়ার হার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। সো বিক্রিয়ার হারের কিছু জিনিস আছে, বাট আমাদের এখানে দেওয়া রয়েছে প্রথম ক্রমের বিক্রিয়ার হার দেওয়া রয়েছে। সো প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? সো আমি বলবো এটা একটু জেনে রাখা বেটার। আমি তোমাদের দুইটা পয়েন্ট একটু লিখে দিতে চাই, সেটা একটু জেনে রাখবা, কেননা পরীক্ষার হলে তুমি যদি ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে বের করতে যাও, জিনিসটা আসলে সময় সাপেক্ষ। মনে রাখবা, যে কোনো সাম্য ধ্রুবক, ভালো করে বুঝো, যে কোনো সাম্য ধ্রুবক শুধুমাত্র টেম্পারেচারের উপর নির্ভর করে, তাপমাত্রার উপরে, টেম্পারেচার, ঠিক আছে? শুধুমাত্র তাপমাত্রার উপরে নির্ভরশীল, তাপমাত্রা ব্যতীত সাম্য ধ্রুবককে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না। আর বিক্রিয়ার হারের কথা যদি বলি, বিক্রিয়ার হার, সো বিক্রিয়ার হারের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাব থাকে। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার প্রভাবটা থাকে। বাট যদি বলি প্রথম ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবক, তবে সেই ক্ষেত্রে আমাদের যদি নির্ভরশীল নয় এই কথা আমি যদি কখনো বলে ফেলি, তখন আসলে বলবো যে শুধুমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে আসলে ডিপেন্ড করে না। জিনিসটা ভালো করে বোঝো। তাপমাত্রা অর্ধায়ী, এটার তোমরা নবম অধ্যায়, ফিজিক্সের নবম অধ্যায় একটা ফর্মুলা পড়ছিলাম মেবি। ফর্মুলাটা হচ্ছে এমন যে K = 0.693 বাই হচ্ছে T½ এবং তোমরা এটা মেবি অর্ধায়ু পড়ছিলা, যে সরি এটা হচ্ছে অর্ধায়ু কত, হ্যাঁ এরকম জিনিস মনে হয় পড়ছিল, রাইট? সো এই জায়গাটা আমরা জাস্ট কেমিস্ট্রিতে এটাকে আমরা কে দ্বারা ডিফাইন করতেছি। সো K = 0.693 বাই T½ এটা হচ্ছে ফার্স্ট ক্রম বা প্রথম ক্রম, ঠিক আছে? ফার্স্ট অর্ডার বিক্রিয়ার জন্য আমরা এই সূত্রটা পেয়ে থাকি। এবং মজার ব্যাপার হলো, ঢাকা ইউনিভার্সিটি বলো বা অন্যান্য ইউনিভার্সিটি বলো, সব জায়গাতেই এই প্রথম ক্রম দিয়েই আসলে কোশ্চেনগুলো এসে থাকে। শূন্য ক্রম বা দ্বিতীয় ক্রম দিয়ে আসে না বললেই চলে। সো প্রথম ক্রমের ক্ষেত্রে দেখো, তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আসলে অর্ধায়ের উপরে ডেফিনেটলি নির্ভর করে, কারণ আমাদের এখানে অর্ধায়ুটা আসলে আছে, তাহলে অর্ধায়ের উপর আসলে নির্ভর করবে। আর তোমাকে একটা জিনিস বললাম, যে কোনো সাম্যদ্রব্যক বা যে কোনো বিক্রিয়ার হার অবশ্যই তাপমাত্রার উপরে নির্ভরশীল। তাপমাত্রার উপরে যে কোনো জিনিস আসলে নির্ভরশীল। সো তাপমাত্রা দ্বারা যে কোনো বিক্রিয়াকে আসলে পরিবর্তন করা যেতে পারে। সো অবশ্যই তাপমাত্রা হবে, বিক্রিয়ার অর্ধায়ু হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সাম্যদ্রব্যক বলুক বা বিক্রিয়ার হার বলুক, যে কোনো কিছু বলুক, সেটা হচ্ছে তোমার অবশ্যই তোমার কি হবে, তাপমাত্রার উপরে নির্ভরশীল হবে। এখন কথা হচ্ছে ক্যাটালিস্ট বা প্রভাবক এবং বিক্রিয়কের ঘনমাত্রা আসলে দুইটার ভিতরে কেমন হবে। তোমাকে একটু আগে বললাম, যখন বিক্রিয়ার হারের কথা বলবে তখন তিনটা জিনিসের উপরে প্রভাব থাকবে, কিন্তু যখন প্রথম ক্রম বলবে তখন আসলে বিক্রিয়কের ঘনমাত্রাটা আসলে আমাদের নির্ভরশীল নয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, 2 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, আমার মনে হয় কোশ্চেনটা একটু ভুল আসলে, মানে কোশ্চেনটা ভুল বললে ভুল হবে, অপশনে হয়তো একটু ভুল দিয়েছে। আমি কেন এটা বলতেছি দেখো,
বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়, মানে হচ্ছে মিথ্যা খুঁজে বের করতে হবে আমাকে, এখানে মিথ্যা খুঁজে বের করতে হবে। বলা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কোনটি সত্য নয়। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হয় বলো তো? এখানে বলা হচ্ছে তাপমাত্রা বাড়লে কোনটি, বিক্রিয়ার হারের সাথে এখানে সম্পর্ক দেখানো হয়েছে। দেখো বিক্রিয়ার হার মানে কি, আমি তোমাদের একটু হালকা আলোচনা করি যে বিক্রিয়ার হার বলতে আসলে কি বোঝানো হয়। ধরো এ একটা মৌল, বি একটা মৌল মিলে আমাদের এখানে তৈরি হচ্ছে এমন যে সি এবং ডি তৈরি হচ্ছে, ঠিক আছে, অথবা আমি যৌগ চিন্তা করতে পারি। সো এখন দেখো আমি বলতেছি এ যৌগ বি যৌগ হচ্ছে বিক্রিয়ক, সি এবং ডি যৌগ হচ্ছে উৎপাদ। এখন আমি যদি বলি বিক্রিয়ার হারের ব্যাপারটা যদি এখানে আমি একটু হিসাব করতে যাই, তাহলে আমরা জানি যে কি করতে হয়, যে বিক্রিয়কের ঘনমাত্রা টাইমের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিবর্তনটা সেটা লিখি। আর যেহেতু বিক্রিয়কের আমাদের টাইমের সাপেক্ষে কমতে থাকে তাই সামনে আমরা মাইনাস দিয়ে থাকি। আর এটার জন্য আমাদের কি হয় দেখো, একই রকমভাবে বিক্রিয়কের জন্য আমরা এটা ঘনমাত্রা লিখলাম, সামনে একটা মাইনাস দিব। আর উৎপাদের জন্য সেম জিনিস, আমরা হচ্ছে ঘনমাত্রা লিখব বাই হচ্ছে টাইমের সাপেক্ষে এখানে প্লাস দিব। মানে বিষয়টা কি জানো, এ একটা যৌগ, যেই যৌগের ঘনমাত্রা প্রকাশ করা হয় এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে অথবা সি দিয়ে নিচে যদি এই জিনিসটা লিখি, এর মানে বোঝায় এ এর ঘনমাত্রা, আবার এটা মানে বোঝায় কি এ এর ঘনমাত্রা। এখন আমি ডি কেন দিচ্ছি, এর মানে বোঝায় যে টাইমের সাপেক্ষে যখন আমি ডেল্টা টি দিচ্ছি এর মানে বোঝায় T2 - T1, অর্থাৎ সময়ের পার্থক্যর কারণে আমাদের ঘনমাত্রার পার্থক্য হয়। এই যে ডি এ মানে বোঝায় A2 - A1, অর্থাৎ ঘনমাত্রার পার্থক্য হয়। এজন্য আমি এখানে ডি দিয়েছি। টি আমি যদি জাস্ট টি দিতাম তাহলে কিন্তু ঠিক ছিল যে শুধুমাত্র একটা সময়ের জন্য একটা পয়েন্টের ঘনমাত্রা, যখন আমি ডি দিব তার মানে সময়ের পার্থক্যর জন্য ঘনমাত্রার পার্থক্য, ঠিক আছে। এখন কি করতেছি দেখো, বিক্রিয়কের জন্য আমরা জাস্ট সামনে মাইনাস দিচ্ছি আর উৎপাদের জন্য আমরা জাস্ট প্লাস দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে বিক্রিয়কের কি হার, বিক্রিয়কের হার। তাহলে বিক্রিয়কের হারের যে ডেফিনেশনে বলা হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি, উৎপাদের কোনো টাইমের সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রার বৃদ্ধি মানে প্লাস, এবং আমি বলতে পারি বিক্রিয়কের হচ্ছে ঘনমাত্রার হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধি কিংবা বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস, এইটাকে বলা হয় বিক্রিয়ার হার। এখন এখানে বলা হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালাম, তো তোমরা সবাই জানো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হয়, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হয়, অর্থাৎ বাম দিকে আসে। কেননা তাপ উৎপাদী বিক্রিয়ায় অটোমেটিক্যালি তো সে তাপ উৎপন্ন করেছে, তার তো আর তাপের প্রয়োজন নাই। এখন বাইরে থেকে তুমি যদি আরও তাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটা কি করবে, বিক্রিয়াটা উৎপাদ থেকে কই শিফট করবে, বামে, মানে বিক্রিয়কে আসবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় যথেষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই যে ডেলাইস মনে করো আমি এখানে দিলাম, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এখানে নর্মালি আসলে সেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, প্রচুর তাপ উৎপন্ন হয়। এখন তুমি যদি বাইরে থেকে আরও তাপ প্রয়োগ করো, এর কি তাপের প্রয়োজন আছে? মানে একজন মানুষের অনেক টাকা, ওটার টাকার প্রয়োজন নাই। এখন তুমি যদি আরও টাকা দাও তাহলে কি করবে, সেই টাকাটা কি করবে, দান করে দিবে। দান করে দেওয়া মানে কি, জিনিসটা সেই বিক্রিয়কে দিয়ে দিচ্ছে। কথা কি বুঝতেছো? তো যখন বিক্রিয়কে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া, যখন তাপমাত্রা বাড়াচ্ছি তখন তোমার জিনিসটা বামে চলে আসছে, উৎপাদ থেকে কই চলে আসছে, বামে চলে আসছে, অর্থাৎ উৎপাদের কিন্তু হ্রাস পাচ্ছে, রাইট। তাপমাত্রা বাড়লে কি হচ্ছে, উৎপাদের এই যে সাম্য অবস্থাটা ছিল সেটা কিছুটা হলো বামে চলে আসতেছে। যখন বামে চলে আসছে তখন উৎপাদের কিছু পরিমাণ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। যখন উৎপাদের পরিমাণ হ্রাস পায় তখন বিক্রিয়ার হারটা কি হয় আমাকে বলো তো, একটু ভালো করে বোঝো তো। তখন বিক্রিয়ার হারটা কি হয়, বিক্রিয়ার হার মানে কি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি অথবা বিক্রিয়কের হ্রাস। এখন ভাই আমি যখন এটা বলতেছি, যখন উৎপাদের ঘনমাত্রা এখানে আসে, উৎপাদের যে ঘনমাত্রা মানে তাপ প্রয়োগ করছি, তখন উৎপাদের ঘনমাত্রা কি বৃদ্ধি পাচ্ছে, উৎপাদের ঘনমাত্রা হ্রাস পেয়ে যাচ্ছে। আমি তাপ উৎপাদী বিক্রিয়া আরও তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা বাম দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো, বিক্রিয়া তখন বাম দিকে চলে আসছে। আর বাম দিকে চলে আসা মানে কি, দেখো যে এইটা তোমার বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাইলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। আর যখন বামে চলে আসে তখন কি হয়, বিক্রিয়ার হার কমে যায়, বিক্রিয়ার হারটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে দেখো সাম্য অবস্থা বামে যায়, এটা সত্য কথা, আমাদের মিথ্যা খুঁজে বের করতে হবে। তাহলে সাম্য অবস্থা যদি বামে চলে যায় তাহলে বিক্রিয়ার হারটাও কমে যাওয়া মানে কি, এটা সত্য ঘটনা। তাহলে বিক্রিয়ার হার কি হয়ে যায়, কমে যায়, এটা কিন্তু সত্য ঘটনা। এখন এখানে একটা কথা লিখেছে যে সক্রিয় শক্তি ধ্রুব থাকে, এই কথাটা মিথ্যা।
এই কথাটা মিথ্যা। কেন মিথ্যা জানো? কারণ কি, যে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, বিক্রিয়ার হারের সাথে তোমার সক্রিয়ণ শক্তির ব্যস্ত আনুপাতিক সম্পর্ক, এটা আসলে রিটেন টাইপের কোশ্চেন, বুঝতে পারছো? যদি এখন এই এমসিকিউটা বোঝাতে যাই, এখন আমার অনেক কিছু আলোচনা করতে হবে। জাস্ট এইটুকু জেনে রাখো যে বিক্রিয়ার যে হার আছে, বিক্রিয়ার হারের সাথে তোমার সম্পর্ক হচ্ছে 1/, সক্রিয়ণ শক্তি, ঠিক আছে? সক্রিয়ণ শক্তির সাথে কি সম্পর্ক? সক্রিয়ণ শক্তির সাথে ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। কাজেই বিক্রিয়ার হার যদি কমে যায় বা বিক্রিয়ার হার যদি বেড়ে যায়, তাহলে দেখো এটা কিন্তু কখনোই ধ্রুব থাকা সম্ভব আসলে নয়। কিন্তু এখানে সক্রিয়ণ শক্তি ধ্রুব লিখেছে, কাজেই অ্যান্সার আমি বলতে পারি ডি নম্বর, আবার চাইলে আমি বলতে পারি সি নম্বর। কিন্তু তোমাদের কোনো গাইড বইতে দেখলাম দেওয়া হয়েছে বিক্রিয়ার হার কমে যায়, এটা যে কেন লিখেছে এটা আমার মাথায় আসলো না। সক্রিয়ণ শক্তি তো আসলে কখনোই ফিক্স থাকে না, তাই না? তাহলে এই ক্ষেত্রে তো মানে বিক্রিয়ার হারের সাথে আমি যখন তুলনা করব, এখানে কিন্তু ফিক্স থাকে না। আবার এখানে এইটা আমি ধরেও নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এইটা উত্তর, ঠিক আছে, বই যেটা লিখছে ধরে নিলাম এটা সঠিক। তাহলে বিক্রিয়ার হার যদি কমে যায়, তাহলে সক্রিয়ণ শক্তি কি হয়? সক্রিয়ণ শক্তি তো তোমার বৃদ্ধি পায়, কিন্তু এখানে ধ্রুব লিখেছে, তার মানে এটাও মিথ্যা, তার মানে এটাও তো উত্তর হবে। বিষয়টা তো এরকমই নাকি? সো এখানে কিন্তু দুইটা উত্তর আছে মেইনলি। সো এখানে একটু মনে হয় অপশনগুলো একটু মিস্টেক করেছে, তোমরা একটু দেখে নিতে পারো অন্য বইতে কেমন আছে, কোশ্চেনটা একটু ঝামেলা আছে। নেক্সট আমরা যদি পরের কোশ্চেনটা যদি একটু দেখি, বলা হচ্ছে কোনটি এরকম একটা বিক্রিয়ার সঠিক হার সমীকরণ নির্দেশ করে? ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছিল। আমাদের এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমি যেমনটা এখানে লিখলাম যে বিক্রিয়ার হারের জন্য এই কথাগুলো আমরা সুন্দর করে লিখতে পারি। আবার চাইলে আমরা একটা কথা লিখতে পারি, জিনিসটা কেমন জানো? যে আমি এরকমভাবে লিখতে পারি, জিনিসটা কীরকম দেখো। সে ফর এক্সাম্পল আমাদের এখানে একটা উৎপাদ উৎপন্ন হয়েছে, আমি ধরে নিলাম যে একটা উৎপাদ উৎপন্ন হয়েছে। সো সেই ক্ষেত্রে আমাদের বিক্রিয়ার হারটা কেমন হবে? ডিসি বাই হচ্ছে ডিটি, রাইট? পজিটিভ লিখবো কারণ এটা উৎপাদ, ইকুয়াল আমরা যে ঘটনাটা লিখতে পারি এখানে, সেটা হচ্ছে আমরা এখানে যেটা লিখতে পারি, এইটা মানে লিখতে পারি যে ডি দেখো আমি যেহেতু এখানে তাপমাত্রার জন্য পার্থক্য করতেছি না, সো আমি একটা কাজ করতে পারি, এটার জন্য আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে কে এ ইন্টু বি। অর্থাৎ আমরা এখানে যেটা লিখতে পারি, খেয়াল করো, যদি আমি এই যে উৎপাদে যেটা আছে সেটা আমি নর্মালি লিখে ফেললাম, লেখার পরে এই সামনে যখন 1 থাকতেছে তখন পাওয়ার 1 হয়ে যাবে, মানে এটাকে এভাবে লেখা যায়, একটু জেনে রাখো এমসিকিউ এর জন্য, যে ইকুয়াল কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, কে ইন্টু বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল ইকুয়াল আমরা এখানে লিখতে পারি বিক্রিয়ার হার, উৎপাদের হার ইকুয়াল টু বিক্রিয়কের ঘনমাত্রাগুলোর গুণফল। সাথে তোমরা যদি কে দিয়ে দাও তাহলে এটা বোঝায় আসলে কি, যে বোঝায় আসলে সমান চিহ্ন হবে। মানে বিষয়টা এমন, আমি যদি বোঝাই যে ডিসি বাই ডিটি সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? দেখো উৎপাদের বিক্রিয়ার হার সমানুপাতিক হয় বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এখন যদি আমি এই জায়গাটা সমান চিহ্ন উঠিয়ে দিই, জাস্ট আমরা এখানে কে চিহ্নটা দিই, দ্যাটস ইট। এখন দেখো সামনে 1 আছে, এর সামনে 1 আছে, তাই এখানে 1 দিয়েছি। এখন যদি কখনো আমাদের সামনে এই জায়গাটা 2 চলে আসে, তাহলে এই জায়গাটা 2 দিব। কথা কি বুঝতে পারতেছো বিষয়টা? আবার এই জিনিসটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি যে আমি চাইলে কে এর পাওয়ার হচ্ছে আলফা আর বি এর পাওয়ার হচ্ছে বিটা, যেখানে আলফার ভ্যালু 1 এবং বিটার ভ্যালু হচ্ছে 2, এইভাবে প্রকাশ করতে পারি। সো অপশনে এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে, আমরা একটু দেখি যে কোনটা আসলে উত্তর হবে। খেয়াল করো এখানে পি রয়েছে না, তাহলে এটা উৎপাদ, তাহলে এখানে মাইনাস কিন্তু হবে না, সরি মাইনাস হবে এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এরকম সম্পর্ক কোথায় পাই, দেখো আমরা যদি দেখি ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে এ বি, এটা হবে না, কারণ আমরা জানি উৎপাদের বিক্রিয়ার হার ইকুয়াল হচ্ছে বিক্রিয়ার ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু বি রয়েছে, তার মানে এখানে কিন্তু আমাদের হবে না, রাইট? কারণ এখানে আমাদের উৎপাদটা হওয়া লাগবে, তাহলে হয় এটা হবে না হয় এটা হবে। এখন দেখি কোনটা হবে। খেয়াল করো আমাদের এখানে দেখি ডিপি বাই ডিটি, ঠিক আছে, কে পি আলফা হবে না, তার মানে এটা উৎপাদের ভিতরে সম্পর্ক দেখিয়েছে, এখানে বিক্রিয়কের ভিতরে সম্পর্ক দেখিয়েছে, এখানেও বিক্রিয়কের ভিতরে সম্পর্ক দেখিয়েছে। এখন এটা যদি খেয়াল করো যে ডিপি বাই হচ্ছে ডিটি, তাহলে ডিপি বাই ডিটি, ঠিক আছে, কে এর পাওয়ার হচ্ছে আলফা, বি এর পাওয়ার হচ্ছে বিটা, তাহলে উত্তর হবে ডি নম্বর।
অথবা অপশনে যদি এরকম থাকতো এর পাওয়ার হচ্ছে 1, বি এর পাওয়ার হচ্ছে 2, তাও হবে উত্তর। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম, এটা হচ্ছে ইন জেনারেল ফর্ম যেখানে ভ্যালুগুলো থাকে। কথা কি বুঝতেছো? এর মানে আসলে বোঝাই এর সামনে আছে আলফা আছে আর বি এর সামনে আসলে বিটা আছে, আর যদি কোনো ভ্যালু দিয়ে দিই তার এরকম লিখতে হয়। এখন ওটা যদি নাও থাকে তাহলে এইভাবে আসলে প্রকাশ করা যায়। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে এটা আসছিল 16-17 সালে, ঠিক আছে। এরপরে 4 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখো, 4 নম্বর কোশ্চেনটা একদম সহজ। বলা হচ্ছে যে দেখো বলা হচ্ছে যে a + 2b = d বিক্রিয়ার হার সমীকরণের ক্ষেত্রে রেটটা দেওয়া রয়েছে, এটা উভয় ক্ষেত্রে বিক্রিয়ার ঘনমাত্রা দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে। একদম সিম্পল কোশ্চেন না ভাইয়া? এখানে কিন্তু আমার কেপি কেসির সম্পর্কটা নাই আসলে, বুঝতে পারতেছো? কেপি কেসির সম্পর্কটা কেমন হয় যে আমাদের তোমার সামনে যে ডিজিটটা থাকে সেটা স্কোয়ার হিসেবে আমরা লিখি, বাট এখানে কিন্তু এই ঝামেলাটা নাই। সো এখানে দেখো বিক্রিয়কের ঘনমাত্রা দ্বিগুণ করতেছে, উভয়কে দ্বিগুণ করতেছে, তার মানে এ কে দ্বিগুণ করতেছে আবার বি কেও দ্বিগুণ করতেছে। তাহলে দ্বিগুণ দ্বিগুণ মানে কি? দেখো এ কে দ্বিগুণ করতেছি আবার বি কেও দ্বিগুণ করতেছি, তার মানে উত্তর কত হবে? 4। দ্যাটস ইট, হয়ে গেছে কিন্তু, বুঝতে পারতেছো বিষয়টা? সো এটা উত্তর হবে কি 4। সো এই যে বি নম্বর আনসার, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর, প্রভাবকের কাজ হলো কি? সো প্রভাবকের কাজ কি, এটা তোমাদের কাজ থাকলো। প্রভাবকের কাজ কি? প্রভাবকের কাজগুলো একটু পড়বা, মানে প্রভাবকের বৈশিষ্ট্যগুলো একটু রিডিং দিবা মূল বই থেকে, এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে। আর পরে একটা কোশ্চেন দেখো, যে আমাদের এই যে কোশ্চেনটা আছে এটা ঢাকা ইউনিভার্সিটি অনেক আগে আসছিল, বাট এই ধরনের কোশ্চেন এখন আসার পসিবিলিটি নাই। তুমি যদি চাও তাহলে করে রাখতে পারো, আগে যে ম্যাথটা করালাম সেম সিস্টেমে তুমি চাইলে এটা করে রাখতে পারো, বাট এই ধরনের কোশ্চেন এখন আসে না নর্মালি, ঠিক আছে। তো টাইপ 3 দেখো, ভরক্রিয়া সূত্র ও সাম্যদ্রব্যক। সো প্রথম কোশ্চেন নাম্বার 1 দেখো, বলা হচ্ছে কোন বিক্রিয়ার সাম্যদ্রব্যক ও হারদ্রব্যক উভয়ই যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা হলো, 4টা অপশন দেওয়া রয়েছে। ওকে ফাইন। আচ্ছা, এখন আমি তোমাকে একটু বোঝাই যে সাম্যদ্রব্যকটা কি আর হারদ্রব্যকটা কি, হালকা একটু ধারণা দিয়ে নিই। হারদ্রব্যকটা যদিও তোমরা হয়তো জানো, আমি সাম্যদ্রব্যকটা হচ্ছে একটু দেখাই। সাম্যদ্রব্যককে আসলে বলা হচ্ছে যে আমরা এটা বুঝে নেব কে দ্বারা প্রকাশ করা হয়, এবং এটা দ্বারা আসলে বোঝায় কেপি অ্যান্ড কেসি। এখন ধরো একটা বিক্রিয়া আছে, যে বিক্রিয়া হচ্ছে a + b বিক্রিয়া করে আমাদের ধরো সি উৎপাদ তৈরি হলো, a + b, ঠিক আছে। আমি একটা কাজ করি, এটা ছি না দিই, এটা ডি দিই, কারণ ঘনমাত্রাকে ডি দ্বারা সি দ্বারা প্রকাশ করা হয়, সেখানে বোঝাতে গেলে আমার লাগবে। ওকে, তো যাই হোক, সো এ বি বিক্রিয়া করে আমার ডি উৎপাদ তৈরি হচ্ছে। এখন আমি এই জিনিসটা আসলে যদি আমি কেসি বের করতে চাই, কেসি মানে দেখো এটা আসলে বোঝায় যে ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রব্যক, আর এই ক্ষেত্রে হচ্ছে প্রেসারের ক্ষেত্রে সাম্যদ্রব্যক। ক্লিয়ার কি ব্যাপারটা? ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রব্যক, চাপের ক্ষেত্রে সাম্যদ্রব্যক। সো উভয় ক্ষেত্রে আসলে আমাদের একই রকমভাবে বের করা লাগে, বাট এটা ঘনমাত্রার জন্য, এটা চাপের জন্য। সো একটা জিনিস মাথায় রাখবা, এই যে ডি একটা মৌল আছে, এইটার যদি আমি ঘনমাত্রা বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সি দিয়ে, সি দেওয়ার পরে নিচে যদি আমি এটা ডি দিই, তার মানে বোঝায় যে এটা ডি এর ঘনমাত্রা। এটা কি বোঝায়? ডি এর ঘনমাত্রা। অথবা এই জিনিসটাকে এইভাবেও প্রকাশ করা যেতে পারে যে এখানে যেটা আছে সেটা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখি, তার মানে বোঝায় এটা হচ্ছে বোঝায় যে ডি এর ঘনমাত্রা। এখন কেসি যদি আমি বের করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেসির যে ব্যাপারটা হয় আসলে সেটা হচ্ছে যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। উৎপাদে যতগুলো জিনিস থাকবে সেগুলোর ঘনমাত্রার গুণফল হবে, আর বিক্রিয়কে যেগুলো থাকবে সেগুলো ঘনমাত্রার গুণফল হবে নিচে। সো খেয়াল করো, আমি জাস্ট এখানে ডি দ্বারা ডিনোট করবো, এরকম করে আমি অথবা সি দিয়েও লিখতে পারি। অ্যান্ড দেন হচ্ছে দেখো এখানে আর কোনো উৎপাদ নাই, যার কারণে জাস্ট সিঙ্গেল আমি এটা লিখে দিলাম। এখন বিক্রিয়কে দেখো দুইটা আছে, সো দুইটা থাকার কারণে এই দুইটাকে আমরা এখন কি করব, এই দুইটাকে আমরা আসলে গুণ করে দিব। দেখো এই দুইটাকে গুণ করে দিলে আসলে হয়ে যায়, এটা হচ্ছে কেসি বের করার সিস্টেম। সো এটা কীভাবে বের করতে হয় এটা আসলে গাণিতিক একটা প্রুফ আছে, সো আমরা সেখানে যাচ্ছি না, জাস্ট আপাতত তুমি এটা জেনে রেখো। এইটাকে আমি এইভাবেও প্রকাশ করতে পারি যে সি এরকম দিয়ে, তারপরে এখানে সি এ, এখানে সি বি, আমি এভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। আসলে এখানে মেইন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, এখন এই যে কেছি আছে তার মানে সাম্যদ্রব্যক আছে, ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রব্যক। এইটা আসলে দেখো আমি যত উৎপাদের পরিমাণ বাড়াচ্ছি তত এটা পরিমাণ বাড়বে, যত উৎপাদের পরিমাণে বাড়াবো তত এটা পরিমাণ বাড়বে।
আর যত এইটার পরিমাণ কমবে তত এইটার পরিমাণ বাড়বে। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক না, আর এটার সাথে এটা সমানুপাতিক সম্পর্ক। সো এইটা বাড়লে এইটা বাড়বে, আর এইটা কমলে এইটা বাড়বে। দ্যাটস ইট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা বুঝতেছি কি, আমরা যেটা বুঝলাম এখানে যে আমাদের উৎপাদের পরিমাণ বাড়লে এটা বাড়তেছে। তাহলে কোনো বিক্রিয়ায় যদি উৎপাদের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সাম্যদ্রব্যকের পরিমাণটা আসলে বেড়ে যায়, কিংবা যদি আমাদের উৎপাদের পরিমাণটা কমে যায় তাহলে সাম্যদ্রব্যকের পরিমাণটা আসলে কমে যায়। একই রকমভাবে আমি যখন প্রেশারের জন্য করব তখন জাস্ট আমাদের আসলে কি করা লাগে, আমাদের প্রেশারের জন্য জাস্ট সি এর জায়গাটা আমাদের এখানে পি দেওয়া লাগে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। সো প্রেশার দ্বারা এখানে আমি পি দিয়ে দিলে আসলে বোধহয় সেটা প্রেশার। ওকে, সো এই যে এইটা হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আই গেস তোমরা বুঝতে পারছো। সো আমরা এখানে তখন কেপি দিয়ে থাকি। সো কেপির ক্ষেত্রে আমাদের তখন এই জিনিসটা আসলে আসে। ওকে, আচ্ছা, তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদের পরিমাণ কম বা বেশির ফলে কিন্তু সেই জিনিসটা আসলে আমাদের কেপির বা কেসির পরিমাণটা পরিবর্তন আসছে। বাট কখন আসলে পরিবর্তন হয় না, যখন এই বিক্রিয়াটা আসলে কি হয়, সাম্য অবস্থায় পৌঁছায়, তখন আসলে তোমার এইটা দ্বারা আসলে মানে যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন আসলে এই বিক্রিয়ার যে ব্যাপারগুলো আছে কেপি কিংবা কেসি আসলে প্রভাবিত হয় না। যেমনটা আমরা বলি যে কোনো বিক্রিয়ায় আমরা জানি যে তাপমাত্রার প্রভাব থাকে, চাপের প্রভাব থাকে কিংবা ঘনমাত্রার প্রভাব থাকে, কিন্তু যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন এই সাম্যদ্রব্যকের ভ্যালু পরিবর্তন হয় না দুইটা ক্ষেত্রে। যখন আমি ঘনমাত্রা বলবো তখন পরিবর্তন হয় না, যখন চাপ বলবো সেক্ষেত্রে পরিবর্তন হয় না। একটা মাত্র কেস আছে যে ক্ষেত্রে আসলে পরিবর্তন করা সম্ভব। আমি যদি বাইরে থেকে হিট দিই, এই বিক্রিয়ায় বাইরে থেকে যদি তাপ দিয়ে দিই তাহলে কম বেশি হওয়ার চান্স আছে। সো সাম্যধ্রুবক দ্যাট মিনস কে বলতে বোঝায় কেপি অর কেসি, এটা আসলে পরিবর্তন হয় কখন, যখন আমি টেম্পারেচার প্রয়োগ করব কিংবা চাপ কিংবা ঘনমাত্রা যদি প্রয়োগ করি তাহলে এই বিক্রিয়ায় যে তোমার বিক্রিয়ার কোনো পরিবর্তন আসলে ঘটে না, তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকে। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথার ভেতরে ঢুকায় রাখো, তোমরা বইতে পড়লে বুঝতে পারবে বিষয়টা, যে সরাসরি লেখা আছে যে তাপমাত্রার কারণে তোমার যে সাম্যধ্রুবক কিংবা হারধ্রুবক উভয় আসলে পরিবর্তন হয়। হারধ্রুবকের ব্যাপারটা তো জানো তোমরা। তাহলে এখানে দেখো যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা হলো কি, ক্যাটালিস্ট দেওয়া রয়েছে, তারপরে প্রেশার অনলি, প্রেশার হবে না, টেম্পারেচার, প্রেশার অ্যান্ড ক্যাটালিস্ট তিনটা একসাথে হবেই না, ক্যাটালিস্টও হবে না। সো টেম্পারেচার অনলি। সো টেম্পারেচার দ্বারা আসলে সাম্যধ্রুবকের পরিবর্তন করা আসলে সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না, এটা মাথায় রাখবা। হাজারো অপশন দেওয়া থাকতে পারে, হাজারো তোমার অনেকগুলো জিনিসপত্র, অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকতে পারে, সমস্যা নাই, শুধুমাত্র টেম্পারেচার জিনিসটা মাথায় রাখবা। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন যদি একটু খেয়াল করি, 2 নম্বর আসলে কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো। 2 নম্বর বলা হচ্ছে নিম্নের বিক্রিয়ার সাম্যধ্রুবক কেসি এর সঠিক একক কোনটা। সো আমি তোমাকে একটা জিনিস বোঝাই, দেখো সাম্যধ্রুবকের ক্ষেত্রে আমাদের যে কেসি, এই কেসির এককটা আছে না, নর্মাল যে এককটা সেটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে জাস্ট নর্মাল একক। এখন এই জায়গাটাতে আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে হবে আসলে এখানে কেমন আছে। দেখো এখানে অ্যাকুয়াস, এখানে অ্যাকুয়াস, এখানে আমাদের 1 মোল, এখানে 2 মোল, এখানে 2 মোল, এখানে 3 মোল। এখন কেসি বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি জানো? সেটা হচ্ছে যে আমরা যদি বোঝাই সহজভাবে, যে বিষয়টা হচ্ছে এমন যে মোল পার লিটার পাওয়ার হচ্ছে ডেলেন। এই ডেলেন মানে বোঝো, এটা হচ্ছে তোমার সাম্যধ্রুবকের একক বের করার সিস্টেম, অর্থাৎ কেসি এর একক বের করার সিস্টেম হচ্ছে এটা। এখন দেখো মোল পার লিটার, আমি যদি এখানে কেপি লিখতাম তাহলে এখানে অ্যাটম হতো, অ্যাটম, ঠিক আছে? সেক্ষেত্রে চাপের একক যেটা হয় সেটা। সো ডেলেন মানে কি? ডেলেন মানে বোঝা হচ্ছে N2 - N1। N2 মানে কি? উৎপাদের মোল সংখ্যা, একটু ভালো করে লিখে রাখো খাতায়, উৎপাদের মোল সংখ্যা, ঠিক আছে? উৎপাদের মোল সংখ্যা। এটা কিসের মোল সংখ্যা? এটা হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা। এটা কিসের মোল সংখ্যা? বিক্রিয়কের মোল সংখ্যা। এটা হচ্ছে উৎপাদের মোল সংখ্যা। এখন আমরা একটু খেয়াল করি, আমরা জানি যে মোল পার লিটার আমাদের এখানে অবশ্যই আগে থেকে বসিয়ে দিতে হবে। এখন ডেলেন মানে হচ্ছে N2 - N1, আমরা এটা এখন বের করব। দেখো উৎপাদের মোল সংখ্যা কত? এখানে 2, এখানে 3, তাহলে উৎপাদের মোল সংখ্যা ডেলেনের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে কত, সরি 2 + 3 মানে হচ্ছে 5, মাইনাস এখানে দেখো 1 + 2 মানে হচ্ছে এখানে 3, তাহলে হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাই দেবো এখন, ঠিক আছে? তাহলে এটা দাঁড়ায় কি, দেখো এখানে একটা ব্যাপার আছে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখো মোল পার লিটার আসলে কনভার্ট করে না, এটা ডিএমকিউ তে কনভার্ট করছে। তো তোমরা সবাই জানো যে 1 লিটার মানে হচ্ছে কি, 1 লিটার মানে হচ্ছে তোমার হচ্ছে 10⁻³ ডিএমকিউ, রাইট? তোমরা এটা হয়তো বা সবাই জানো যে 1 লিটার ইকুয়াল টু কি,
1 লিটার ইকুয়াল 10 টু দি পাওয়ার 3 dm3 সরি 10 টু দি পাওয়ার 3 না আসলে 1 লিটার ইকুয়াল টু 1 dm3, ঠিক আছে। 1 লিটার ইকুয়াল টু কি হবে, 1 লিটার ইকুয়াল টু 1 dm3। সো এখানে খেয়াল করো মোল পার লিটার আর 1 লিটার আছে, সো 1 লিটার মানে হচ্ছে 1 dm3। তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসটাকে দিব, হ্যাঁ। তো এটাকে আমরা এখন স্কোয়ার করলে কি হয় দেখো, এখানে হচ্ছে মোল স্কোয়ার আর এখানে হবে ডিএম, এখানে 3 দুগুণা -6। সো মোল স্কোয়ার ডিএম -6 কই আছে, এই যে বি নম্বরটা দেখো, এখানে কিন্তু পাওয়ার 1, তারপরে এখানে -1, এখানে -2। সো ডেফিনেটলি উত্তর হবে বি নম্বর। আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনটা যদি একটু দেখি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে N2 প্লাস হচ্ছে 3 হাইড্রোজেন আছে আর 2NH3 একটি গ্যাসীয় বিক্রিয়ায় যে কেপি ও কেসির ভিতরে আসলে সম্পর্কটা কোনটা। তোমরা একটা জিনিস জানো যে কেপি এবং কেসির ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, কেপি এবং কেসির ভিতরে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে এমন যে কেপি ইকুয়াল হচ্ছে কেসি আর টি পাওয়ার হচ্ছে ডেলেন, রাইট। কেপি এবং কেসির ভিতরে সম্পর্ক, কেপি ইকুয়াল কেসি, তারপরে আর টি পাওয়ার হচ্ছে ডেলেন। ডেলেনের ব্যাপার কি, ডেলেনের যে পরিচয় আমি এখানে যেটা লিখে দিয়েছি একই পরিচয়, ডেলেনের পরিচয় সব জায়গায় সেম, শুধুমাত্র দেখো কেপি কেসি, কেসির সাথে শুধু আর টি যুক্ত হবে, আর টি, এই আর টির পাওয়ার হচ্ছে ডেলেন। তাহলে এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু হিসাব করে দেখি, দেখো এখানে নাইট্রোজেনের 1 মোল আছে, বিক্রিয়কের ক্ষেত্রে আমি যদি বের করি, অর্থাৎ বিক্রিয়ক মানে হচ্ছে N1। সো N1 যদি বের করতে চাই তাহলে এখানে 1 অণু, এখানে 3 অণু, তার মানে এখানে 4 হবে। আর N2 এর ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে 2 হচ্ছে। সো N2 - N1 কত হবে, এটা হচ্ছে ডেলেনের ভ্যালু। সো এটার পরিমাণ হচ্ছে কত, 2 - 4, সো -2। সো এখানে হবে কত, -2। সো আমরা একটু দেখি কোথায় আছে এরকম সম্পর্ক, এই যে সি নম্বরটা, কেপি ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার -2। সো আমরা দেখতেই পারছি এটা আসলে সি নম্বরটা উত্তর হবে। কোশ্চেনটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে 6-7 সালে, এরপরে 10-11 সালে দিয়েছে, এরপরে আর দেয় নাই। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি রিপিট করছিল, এরপরে দেখো অন্যান্য ইউনিভার্সিটি জাস্টে রিপিট করছে, খুলনা ইউনিভার্সিটি রিপিট করছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিপিট করছে। সো 3টা কোশ্চেন গেল। এখন আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি, এই কোশ্চেন আমার এখন সলভ করা লাগবে না, কারণ এই কোশ্চেনটা আমি বলেছি অলরেডি। নিচের কোন অবস্থার পরিবর্তন হলে সাম্যাবস্থার সাম্যধ্রুবক, সাম্যাবস্থার সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক পরিবর্তিত হবে, কখন পরিবর্তিত হবে, তুমি কি প্রেসার দিয়ে পরিবর্তন করতে পারবা, তুমি কি কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, কনসেন্ট্রেশন দিয়ে তুমি পরিবর্তন করতে পারবা, তুমি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট দিয়ে ঘনমাত্রার যে প্রোডাক্ট আছে আর এসে রিঅ্যাক্ট্যান্ট, তো এই দুইটা দ্বারা কি তুমি পরিবর্তন করতে পারবা, ডেফিনেটলি পারবা না। তুমি শুধুমাত্র টেম্পারেচার দ্বারাই সাম্যাঙ্ক পরিবর্তন করতে পারবা, যেটা আমরা প্রথমে দেখলাম। ওকে, দেন আমরা দেখি, দেখো যে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বলা হচ্ছে বিক্রিয়াতে কেসির মান কত। ভাই এটা কি দেখানো লাগবে, আমি একটু আগে তোমার a + b = d তে দেখালাম, তো এইটার এটা একই রকম না, এই ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আমি আগেটা পাওয়ার দিই না, এখানে পাওয়ারটা আছে। তো খেয়াল করো আসলে পাওয়ার থাকলে কেসির পরিমাণটা আসলে কিভাবে বের করতে হয়। দেখো এখানে দেওয়া রয়েছে a প্লাস হচ্ছে 3b, এরপরে হচ্ছে দেওয়া রয়েছে হচ্ছে তোমার c প্লাস হচ্ছে 2d। যদি এরকম দেওয়া থাকে বিক্রিয়াটির কেসির মান কত, খেয়াল করো কেসির মান কত হবে আমরা জানি, সেক্ষেত্রে উৎপাদের ঘনমাত্রার গুণফল। সো উৎপাদের ঘনমাত্রা কি আছে, এখানে c হবে, এখানে কত হবে, d হবে। কিন্তু সামনে যদি কোনো ডিজিট থাকে তোমরা সেটা সবাই জানো যে সেটা আসলে স্কোয়ার হয়ে যায়, সেটা আসলে কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। সিমিলারলি আমার বিক্রিয়কে যেটা আছে সেটা হচ্ছে কি এটা, এবং এখানে কি আছে ঘনমাত্রার গুণফল আমি করলাম। সো এখন সামনে কত আছে, এখানে দেখো সামনে আসলে 3 আছে, আগেটা 2 ছিল এখন 3 আছে, সো পাওয়ারটা কত হবে 3। তাহলে একটু খেয়াল করি আসলে কোনটা উত্তর হবে। প্রথমে বি স্কোয়ার কই আছে দেখি, বি কিউ উত্তর হবে না। তারপরে হচ্ছে প্রথমে আসলে সিডির পরিমাণটা কই আছে, এপাশে সিডি থাকবে আগে, সিডি নাই, সিডি স্কোয়ার আছে, দেখো সি তারপরে ডি স্কোয়ার ডিভাইড বাই এ বি কিউ, তার মানে আমাদের বি নম্বরটা আসলে অ্যান্সার হবে। আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো। সো 5 নম্বর কোশ্চেনের উত্তরটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা যদি খেয়াল করি, বলা হচ্ছে নিম্নের কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। ভালো করে বোঝো, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে নিম্নের কোন বিক্রিয়ায় চাপ বৃদ্ধির ফলে, কি বৃদ্ধির ফলে, চাপ বৃদ্ধির ফলে সাম্যাবস্থার উৎপাদের
পরিমাণ বৃদ্ধি পায়। সো তোমরা জানো যে কোনো বিক্রিয়ায় সাম্য অবস্থার উপরে আমাদের তিনটার আসলে প্রভাব থাকে। সেটা হচ্ছে তোমার সাম্য অবস্থার বিক্রিয়ার তিনটা প্রভাব থাকে। একটা হচ্ছে বিক্রিয়ার চাপ, একটা হচ্ছে বিক্রিয়ার ঘনমাত্রা, একটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার আসলে ভূমিকা রাখে। সো আমি যদি চাপের ক্ষেত্রে তোমার বোঝাই যে চাপ বৃদ্ধির ফলে সাম্য অবস্থায় উৎপাদের আসলে কি পরিমাণ আসলে পরিবর্তন হয়, এটা আমি যদি একটু বোঝাই। সাম্য অবস্থায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। খেয়াল করো, আমাদের যখন চাপের যে প্রভাবটা পড়বো, এই চাপের প্রভাবের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন বিক্রিয়ার তাপ হারি কিংবা কোন বিক্রিয়ার তাপ উৎপাদী, এটা আসলে মুখ্য বিষয় নয়। আমাদের চাপের প্রভাবের জন্য একটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মোল সংখ্যার ব্যাপারটা হিসাব করতে হবে। বিক্রিয়কের মোল সংখ্যা কেমন, উৎপাদের মোল সংখ্যা কেমন, এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। সে ফর এক্সাম্পল, এবং আরেকটা কথা আমি তোমাকে বলে রাখি, অবশ্যই ভৌত অবস্থায় গ্যাসীয় হতে হবে। এটা মাথায় রাখবে, এটা লিখে রাখো, ভৌত অবস্থায় গ্যাসীয় হতে হবে। ভৌত অবস্থায় গ্যাসীয় না হলে চাপের প্রভাব থাকবেই না ওখানে। ভৌত অবস্থায় গ্যাসীয় হতে হবে, ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। এটা সুন্দর করে খাতায় লিখে রাখো, গ্যাসীয় হতে হবে। খেয়াল করো এবার তাহলে ভৌত অবস্থায় গ্যাসীয় হতে হবে মানে কি, খেয়াল করো এখানে হাইড্রোজেনের গ্যাসীয় আছে, গ্যাসীয়, সো আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন খেয়াল করো, এই চাপের প্রভাবের দুইটা প্রভাব আছে। একটা হচ্ছে যে আমি বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বাড়াতে পারি অথবা উৎপাদের পরিমাণ কমাতে পারি। এখন সহজ যে টেকনিকটা আমাদের প্রথম যা দেখি, হাইড্রোজেনের মোল সংখ্যা 1 প্লাস হচ্ছে ব্রোমিন হচ্ছে 1, সো আমাদের এখানে হচ্ছে 2 হচ্ছে, এবং আমাদের উৎপাদে কত, উৎপাদেও 2। সো খেয়াল করো আমাদের বিক্রিয়কে 2 এবং উৎপাদেও কিন্তু 2, বিক্রিয়কে 2 উৎপাদেও 2। সো যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে 2 যেহেতু পরস্পর আসলে সমান আছে, তাই চাপের প্রভাবটা থাকবে না। চাপের প্রভাব কখন থাকবে, যখন এখানে কম বেশি থাকবে তখন আসলে হবে। অ্যান্ড দেন বি নম্বর কোশ্চেনটা যদি দেখি, এটা গ্যাসীয়, আমরা গ্যাসীয় অবস্থাকে দেখে নিলাম, ফাইন। এবার বিক্রিয়কের মোল সংখ্যা আমরা একটু হিসাব করে দেখি তো, 2 + 7 তার মানে হচ্ছে 9, উৎপাদের ক্ষেত্রে 2 + হচ্ছে 4 তার মানে হচ্ছে 6, ফাইন। এবার আমরা এটা 1 নম্বর অপশন দেখলাম, এটা আমরা 2 নম্বর অপশন দেখলাম। এবার আমরা 3 নম্বর অপশনটা দেখি। 3 নম্বর অপশনে বলা হচ্ছে গ্যাসীয় সলিড গ্যাসীয়। খেয়াল করো, আমি বলেছি ভৌত অবস্থা অবশ্যই গ্যাসীয় হতে হবে। যদি কখনো সলিড থাকে তাহলে সলিডটা বাদ দিয়ে দিব, ওইটা আমরা কাউন্ট করব না, ওইটার মোল সংখ্যা কাউন্ট করা যাবে না। কেননা ভরক্রিয়ার সূত্র অনুসারে গ্যাসীয় অবস্থা থাকলেই কেবল আসলে চাপের প্রভাবটা থাকে। কারণ সলিডের ক্ষেত্রে আমাদের আসলে ঘনমাত্রার যে পরিমাণটা আছে সেটা আসলে 1 হয়ে যায়। ভরক্রিয়ার সূত্র অনুসারে এটার পরিমাণটা আসলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। মানে তোমরা যখন ঘনমাত্রা পরিমাণ করো, জাস্ট লাইক আমি যদি উৎপাদের ঘনমাত্রা বা এই বিক্রিয়কের ঘনমাত্রা যখন করব, তখন এই পুরো ভ্যালুটা আসলে 1 হয়ে যায়। সো ওইটার আসলে কোনো ভ্যালুই থাকে না। সো চাপের প্রভাবের ক্ষেত্রে যদি কোনো সলিড থাকে তাহলে এটা তুমি কাউন্ট করবে না, এটা বাদ যাবে। তাহলে দেখো ভাই, আমাদের এই ক্ষেত্রে বিক্রিয়কে হচ্ছে কত, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 1, আর তোমার হচ্ছে এইটার জন্য 0, তাহলে এখানে হচ্ছে 1, উৎপাদের ক্ষেত্রে এখানে হচ্ছে 2। সো খেয়াল করো এখানে 1 এখানে 2, ফাইন। এবার 4 নম্বরটা দেখি। 4 নম্বরে বলা হচ্ছে এটা সলিড, সো অবশ্যই এখানে 0 হবে। তারপরে বিক্রিয়কের ক্ষেত্রে দেখো এটা 0 প্লাস হচ্ছে 1, সো এখানে থাকবে 1। এখন বলা হচ্ছে আমাদের চাপ বৃদ্ধি ফলে সাম্যাবস্থা উৎপাদের পরিমাণ বৃদ্ধি কখন হবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি হতে হবে। সো উৎপাদের পরিমাণ তার মানে ডান সাইডে বৃদ্ধি পেতে হবে। সো ডান সাইডে কখন বৃদ্ধি পাবে, যখন এই সাইডের পরিমাণ বেশি হবে এই সাইডের থেকে। কখন আছে খেয়াল করো, যখন এখানে 9 তখন এখানে 6, তার মানে বিক্রিয়কের পরিমাণটা বেশি আছে। তো আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ক থেকে সে শিফট হয়ে উৎপাদে যাবে। কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম ব্যালেন্স অবস্থায় আসে। যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত এই মোল সংখ্যাটা আসলে উৎপাদে পাস হতে থাকে। কিন্তু এখানে হয় না, কারণ এখানে বিক্রিয়কের পরিমাণই তো কম। এখানে চাপ দিলে তো হবে না, চাপ দিলে তো সে এইদিকে শিফট করবে। কেননা ব্যালেন্স অবস্থায় আসতে গেলে কি করতে হবে, এখানে 1 আছে এখানে 2 আছে, সো 2 থেকে সে বাম পাশে আসবে, আর এই পাশে বাম পাশে বেশি আছে, বাম পাশ থেকে ডান পাশে যাবে। কথা ক্লিয়ার না? এটা হচ্ছে চাপের প্রভাবের যে কনসেপ্টটা। এখানে 0 আছে এখানে 1 আছে, সো চাপ প্রয়োগ করলে সে এমনি যাবে। সো ডান দিকে যাওয়ার একটা অপশন আছে, সেটা হচ্ছে বি নম্বর। উত্তর হচ্ছে বি নম্বর। ঢাকা ইউনিভার্সিটি 6-7 চলে আসছিল। আমাদের নেক্সট কোশ্চেনটা যদি দেখি, দেখো 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। আই গেস অনেকে এটা পারবে। এখন কেপি কেসির ভিতরে একটা সম্পর্ক দেখানো হয়েছে। সো আমরা সবাই জানি যে কেপি ইকুয়াল হচ্ছে কেসি আর টি পাওয়ার হচ্ছে ডেলেন। আমি একটু আগে লিখে দিলাম। সো আমাদের ডেলেন মানে কত,
ডেল এর মানে হচ্ছে n2 - n1। তো খেয়াল করো আমাদের এখানে 2, এখানেও 2 মোল। সো 2 - 2, 2 - 2 মানে কত? এখানে 0। সো 0 মানে কত? 0 মানে হচ্ছে কত? এই পুরোটা ভ্যালু হবে 1। সো Kp = Kc কই আছে? বি নম্বরটা হবে উত্তর। ফাইন। নিম্নের কোন বিক্রিয়ার ক্ষেত্রে একই রকম ভাবে Kp Kc সমান? দেখো একই বিক্রিয়া হয়তো বা এখানে দিয়ে দিয়েছে। দেখো সি নম্বর খেয়াল করে দেখো, এখানে বিক্রিয়াকে 2, উৎপাদিত 2। সো 2 - 2 0। বাকি ক্ষেত্রে কিন্তু আসলে হবে না, Kp Kc কখনোই সমান হবে না, কারণ বিক্রিয়া এবং উৎপাদের মোল সংখ্যা যদি ভিন্ন হয়ে যায় তাহলে r⁴ দেখা যাচ্ছে 1 কিংবা 2 বা -2 -3 এরকম আসে। কিন্তু যখন এটা 0 হয়ে যায় কেবলমাত্র তখন এটা 1 হয়ে যায়, এবং 1 হয়ে গেলে এই দুইটা পরস্পর সমান হয়। সো এরকম বিক্রিয়া তোমার বইতে খুব কমই আছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে মাত্র এই একটা বিক্রিয়া দিয়ে বারবার আসলে দিয়ে থাকে। ফাইন। সো এবার আমরা টাইপ 9-এ যাই। টাইপ 9-এ বলা হচ্ছে বিক্রিয়ার সাম্য অবস্থা ধ্রুবক কোনটির উপর নির্ভরশীল? একই কোশ্চেন আগে 2বার করছে, আবার এখন দিয়েছে। বিক্রিয়ার সাম্য অবস্থা ধ্রুবক, এর উত্তর আমি দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, যে অনেকে হয়তো কনফিউশন জাগতে পারে, এখানে উত্তরও দিয়ে দিয়েছি। যে বিক্রিয়ার সাম্য অবস্থা ধ্রুবক কোনটির উপর নির্ভরশীল, আগে এটা এখনো দেখানো লাগবে না। এবার দেখো এই উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc এর রাশিমালা। তাই Kc রাশিমালা বের করা যাবে না। উৎপাদের ঘনমাত্রা কই আছে? এই যে এখানে আছে আর এখানে আছে। এখন উত্তর কই হবে? c/a এর ঘনমাত্রার সামনে 3 আছে, পাওয়ার হয়ে যাবে। সো পাওয়ার এই যে এখানে আছে। তারপরে b আছে, b এর ঘনমাত্রা তার পাওয়ার হয়ে যাবে। ডি নম্বরটা অ্যান্সার হবে। সো আমাদের মোটামুটি এই টাইপটা কমপ্লিট। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লা-শাতেলিয়ার নীতি। সো লা-শাতেলীয় নীতিটা আসলে অনেকটা আগের টাইপের সাথে মিল আছে। সো আগের টাইপের কনসেপ্ট যদি থাকে, বিশ্বাস করি যে এই টাইপ থেকে তুমি আসলে ইজিলি অ্যান্সার করতে পারবে। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো টাইপ 4-এ প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে আয়রনের ভৌত অবস্থা সলিড, পানির ভৌত অবস্থা গ্যাসীয়, হাইড্রোজেনের অবস্থা গ্যাসীয়, এবং এটা হচ্ছে ফেরিক অক্সাইডের ক্ষেত্রে আমাদের এখানে কত দেওয়া রয়েছে? দেখো ফেরিক অক্সাইডের ক্ষেত্রে আমাদের এখানে তোমার সলিড দেওয়া রয়েছে, এবং ΔH এর ভ্যালু পজিটিভ। ΔH এর ভ্যালু পজিটিভ। সো ΔH এর ভ্যালু পজিটিভ মানে কি? এটা তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়া, ফাইন। তাপহারী বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, ফাইন, সাম্য অবস্থায় আছে। চাপ বাড়ালে কি ঘটবে? সো চাপের ক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম ভাইয়া, এই চাপের প্রভাবের ক্ষেত্রে আমাকে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে বিক্রিয়কের মোল সংখ্যা কত আর উৎপাদের মোল সংখ্যা কত। এখানে বিক্রিয়াটি তাপ উৎপাদী কিংবা তাপহারী ডাজেন্ট ফ্যাক্ট, এটা ডিপেন্ড করবে কখন? শুধুমাত্র যখন আমি তাপমাত্রা প্রয়োগ করব না, তখন আসলে ডিপেন্ড করে। ইভেন ঘনমাত্রার ক্ষেত্রে এই জিনিসটা আসলে ডিপেন্ড করে না, ঘনমাত্রার ক্ষেত্রে আসলে খুব বেশি ডিপেন্ড করে না। আমাদের মেইন যে ডিপেন্ড করে সেটা হচ্ছে কি, যে তোমার তাপমাত্রার ক্ষেত্রে। কিন্তু চাপের প্রভাবের ক্ষেত্রে বিক্রিয়াটি তাপ উৎপাদী কিংবা তাপহারী, এটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্টটা কি? মূল সংখ্যার হিসাবটা। সো আমি তোমাকে আবারও একটু দেখাবো একই রকমভাবে। দেখো এই একই টাইপের কোশ্চেন আসলে আমাদের লা-শাতেলীয় নীতি থেকে আসলে দিয়েছে। কারণ লা-শাতেলীয় নীতি থেকে আমরা জানি যে ΔH একটা ভ্যালু থাকে, তাপহারী বা তাপ উৎপাদীর একটা কনসেপ্ট আছে এখানে। ওকে, সো দেখো চাপের প্রভাব বললাম যে ভৌত অবস্থায় গ্যাসীয় হতে হবে, সুন্দর করে লিখে দিয়েছি ভাইয়া, এটা তুমি নোট করে রাখো খাতায়, ঠিক আছে? এটা আসলে লাগবে। তাহলে চাপের প্রভাবের ক্ষেত্রে ভৌত অবস্থা অবশ্যই গ্যাসীয় হতে হবে। খেয়াল করো সলিড, তাহলে এইটা বাদ। এখানে গ্যাসীয়, ফাইন, হবে গ্যাসীয়, এটা সলিড, এটা বাদ। সো আসলে বিক্রিয়কে কত হচ্ছে? 3 নাই, এটা হচ্ছে 0 হবে, প্লাস হচ্ছে 4, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 4, আর হচ্ছে উৎপাদের ক্ষেত্রে খেয়াল করি 4 প্লাস হচ্ছে 0, সো এখানে হবে 4। সো দেখো আমাদের আসলে 4 সো চাপের প্রভাব থাকবে, চাপের প্রভাবটা থাকবে না। তাহলে এখন আমরা কোনটা অ্যান্সার বলবো? দেখো এই যে ইনক্রিজও হবে না, তারপরে হচ্ছে তোমার লেফটে যাবে না, রাইটে যাবে না, এই যে তোমার সি নম্বর উত্তর হবে। তার মানে এটা পরিবর্তনশীল হবে, এটা অপরিবর্তনশীল হবে, এই যে, ঠিক আছে? সো সি নম্বরটা অ্যান্সার হবে। ইকুইলিব্রিয়াম ইজ ইউনাল ট্রেড, এটা ইংলিশ মিনিংটা আসলে কিছু ইংলিশ মিনিং আসলে জেনে রাখা বেটার। তবে আসলে বোঝা যাচ্ছে, যেমন ইনক্রিজেস মানে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ সাম্যধ্রুবক বৃদ্ধি পাবে। তারপরে ইকুইলিব্রিয়াম শিফট টু লেফট, অর্থাৎ বাম সাইডে যাবে সাম্যধ্রুবকের ব্যাপারটা। তারপরে হচ্ছে কি যে ইকুইলিব্রিয়াম শিফট টু রাইট সাইডে যাবে, এবং আরেকটা হচ্ছে দেখো বোঝা যাচ্ছে আসলে অপশন থেকে, রাইট? ইংলিশ মিনিংটা আসলে একটু জেনে রাখাটা বেটার। তারপরেও আসলে দেখে বোঝা যায়, আসলে এখানে যে অপশনগুলো দেয় এগুলো দেখে আসলে বোঝা যায়। ফাইন, আমার পরের কোশ্চেন যদি দেখি, বলা হচ্ছে তাপমাত্রা প্রয়োগ করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হয়?
ফাইন। এইবার হচ্ছে আমাদেরও কি ওই যে ভৌত অবস্থা থেকে বেশি গুরুত্বপূর্ণ কি আমাদের আসলে এখানে দেখতে হবে যে আসলে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপহারী বিক্রিয়া। সো ডেল এইচ এর ভ্যালু যেহেতু নেগেটিভ, তার মানে আমরা জানি যে নেগেটিভ হলে তাপ উৎপাদী হয় আর পজিটিভ হলে আসলে কি হয়, তাপহারী হয়। সো অনেকে হয়তো এই জিনিসটা আসলে জানো না, আমি একটু বলে দিই যে আসলে কেন আসলে নেগেটিভ হলে তাপ উৎপাদী হয়। তো দেখো ভাই, কোনো একটা বিক্রিয়া আছে, ধরো এ প্লাস বি মিলে আসলে তৈরি করলো সি, এর সাথে যদি আমি ধরো 92 কিলোজুল পার মোল দিয়ে দিই, তার মানে আসলে বোঝায় যে বিক্রিয়কের সাথে আমরা যখন এই দুইটা মিলে যখন উৎপাদ তৈরি করছি, এই উৎপাদের সাথে আমাদের টেম্পারেচারটা মানে সরি আমাদের যে এখানে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কি যোগ আকারে আছে না, তার মানে কি তাপের উৎপন্ন হয়েছে, এটা তাপের পরিমাণ। 92 কিলোজুল কি পার মোল হচ্ছে তাপের পরিমাণ, অর্থাৎ পার মোলে 1 মোলে সে এত কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে, পার মোলে সে 92 কিলোজুল করে তাপ উৎপন্ন করতে পারে। সো এই যে প্লাস দিয়েছে তার মানে এটা বোঝায় তাপ উৎপাদী বিক্রিয়া, যেটাকে আমি যদি ডেল এইচ হিসেবে লিখি তখন ডেল এইচ হিসেবে লিখলে এটাকে আমরা জাস্ট নেগেটিভ লিখি, দ্যাটস ইট। সো জিনিসটা ছিল কিন্তু এরকম, আমরা ওইটা থেকে ডেল এইচ লিখলে তখন আমরা এরকম করে লিখতে পারি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আসলে কনসেপ্ট। সো ডেল এইচ যদি নেগেটিভ হয় তাহলে আমরা অবশ্যই বুঝে নেব এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তো খেয়াল করো ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়া একটা জিনিস মাথায় রাখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কি হবে। ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়া সে তো অলরেডি সে তাপ উৎপন্ন করেছে, তার তো আর তাপ প্রয়োজন নাই, তুমি আরো এক্সট্রা করে তাপ দেওয়ার চেষ্টা করতেছো, তাপ দিলে এখন তাহলে কি হবে এই জিনিসটা দেখো এরকম আছে। সো তাপ তো দেওয়া হয়েছে এর তো আর দরকার নাই। বিষয়টা এমন যে তাপ অনেক বেশি উৎপন্ন হয়েছে মানে কি, ধরো এই লোকটা মানে এ প্লাস বি মিলে তৈরি হয়েছে তোমার সি, এর চাহিদা হচ্ছে, এর যে চাহিদা এর সম্পদের পরিমাণে বলতেছে যে বললো ধরো এর সম্পদের পরিমাণ হচ্ছে 92 লাখ টাকা, সে ধরে নিচ্ছি যে 92 লাখ টাকা হলে মোটামুটি হবে আমি স্যাটিসফাই, আমার আর কোনো সম্পদ লাগবে না। সো কি হলো, এর খুশি মতো একে 92 জুল, অর্থাৎ আমি এটা ধরে নিচ্ছি প্রমাণের মানে বলতে পারো যে জিনিসটাকে সহজভাবে উপস্থাপনের জন্য জাস্ট একটা উদাহরণ আমরা চিন্তা করতেছি যে এই লোকের হচ্ছে 92 লাখ টাকা লাগবে, ফাইন আমাকে দিয়ে দিলাম। এখন একজন চাচ্ছে বাইরে থেকে আরও টাকা দিতে, ওর তো আসলে হয়ে গেছে, ও টাকা কি করবে, তাহলে ওর যে টাকাটা থাকবে সেই টাকাটা কি দান করে দিবে, দান করে দেওয়া মানে কি সে আসলে এখানে থাকতে পারবে না, সে কই যাবে, এর পরিমাণ তো কম হয়ে গেছে। যখন এই জিনিসটা তোমার দেখো এ প্লাস বি থেকে সি উৎপন্ন হয়েছে, তার মানে কি এই দুইটাকে যুক্ত করে এটা তৈরি করতেছি আমরা, রাইট, এই দুইটাকে যুক্ত করে তৈরি করতেছি, তার মানে এইটার পরিমাণ কমে এইটার পরিমাণ আস্তে আস্তে বাড়ে। সো যেহেতু এরা লাগবে না তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, বাম দিকে যাবে, ঠিক আছে। সো তাপমাত্রা বৃদ্ধি করলে আমাদের এই বিক্রিয়া আসলে অ্যামোনিয়ার উৎপাদন, এই যে অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়ার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে, কি হবে, অ্যামোনিয়ার উৎপাদন কি বেড়ে যাবে না কমে যাবে বলো, এটা তো রয়েছে তাহলে তো আর বাড়ার সম্ভাবনা নেই, সে কি করবে এদিকে দিয়ে দেবে, মানে কি কমে যাবে। যে টেম্পারেচারটা আছে আমি তাপমাত্রা আরও বৃদ্ধি করি সে টেম্পারেচার নিবে না, তাহলে কি হচ্ছে কমে যাচ্ছে, বুঝতে পারছো বিষয়টার পরিমাণ যেটা আছে সে কমে যাবে, মানে কি সে ধরো আরও দিচ্ছ তুমি, সেই জিনিসটা না নিয়ে সে বাম দিকে পাস করে দিচ্ছে, তাহলে দেখো খেয়াল করো এটা হবে ডিক্রিজ, হবে ডিক্রিজ, ঠিক আছে। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, সেম, আর এটা নান অফ দিস, সো অবশ্যই এটা ডিক্রিজ হবে, ফাইন। আমাদের 3 নম্বর কোশ্চেনটা একটু দেখি, খেয়াল করো, বলা হচ্ছে যে অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা সেটা আবার উল্টাই দিয়েছে, বলা হচ্ছে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া, ফাইন, তাপ উৎপাদী বিক্রিয়া, বিক্রিয়াটি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়, আচ্ছা ফাইন। বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ উইথ টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার প্রয়োগ করার সাথে সাথে আমাদের সাম্যধ্রুবকের পরিমাণটা কমে যায়। তো দেখি আমরা এটা সঠিক কিনা, বলছে সঠিক নয়, তার মানে মিথ্যা জিনিসটা বের করতে হবে। এখানে 3টা সঠিক জিনিস আছে, একটা মিথ্যা জিনিস আছে, সেই মিথ্যা জিনিস আমাকে বের করতে হবে। সো মিথ্যা জিনিস কোনটা সেটা আমরা দেখব। বলা হচ্ছে যে তাপ উৎপাদী বিক্রিয়া, ফাইন, তো সাম্যধ্রুবকের পরিমাণটা কমে যাবে টেম্পারেচার প্রয়োগ করার সাথে সাথে। সো আমরা জানি যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা প্রয়োগ করলে বাম দিকে যায়, আর হচ্ছে তাপমাত্রা কমালে সেটা ডান দিকে যায়, মাথায় রাখবা। তাপ উৎপাদী বিক্রিয়ায় সে তো তাপ আসেই, সো আরও যদি তাপ দেওয়া হয় সেটা সাম্য অবস্থা বাম দিকে যায়, আর যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় তাহলে সেটা ডান দিকে যায়, ক্লিয়ার ব্যাপারটা। সো দেখো নিম্নের কোন উক্তিটি সঠিক নয়, তাহলে এই বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা প্রয়োগ করি তাহলে অবশ্যই তার সাম্যধ্রুবক কি হবে, কমে যাবে, অর্থাৎ এর পরিমাণটা কমে যাবে, অর্থাৎ বিক্রিয়াটা কি হয়ে যাবে, বামে যাবে, এটা কমে যাবে, রাইট, বোঝা যাচ্ছে। সো এটা সঠিক। এবার বলছে ক্যাটালিস্ট ইনক্রিজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। সো
এই ক্ষেত্রে আমাদের প্রভাবকটা কি করে, বৃদ্ধি করে, বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে। ওকে ফাইন, আমরা পরের একটা অপশন দেখি, আমরা একটু রাখলাম। ফাইন, দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজ উইথ প্রেশার। দেখো এই যে এ নম্বরের সাথে সি নম্বর কি কনফ্লিক্ট না, যে আমরা এখানে বলতেছি যে টেম্পারেচার প্রয়োগ করার সাথে সাথে আমাদের কমে যাবে, আর এখানে কি ইনক্রিজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ প্রেশার, এক্ষেত্রে বেড়ে যাবে। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি কখনো আসলে আমাদের বাড়তে পারে বলো তো? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি বাড়তে পারে, সাম্যদ্রব্য কি বাড়তে পারে বলো, তুমি আমাকে বলো। যখন তাপ উৎপাদী বিক্রিয়া আমরা যখন তাপ প্রয়োগ করব, তাহলে কখনো কি বৃদ্ধি পেতে পারে? ডেফিনেটলি সেটা বাম দিকে যাবে। সো অবশ্যই এটা ভুল উত্তর, তার মানে হচ্ছে এটা 6 নম্বরটা উত্তর হবে। আর এখানে দেখো yield of NH3 increase with pressure, সো NH3 পরিমাণটা এখানে বাড়তেছে। সো NH3 পরিমাণটা দেখো আমরা যদি খেয়াল করি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যখন চাপ প্রয়োগ করবো বলা হচ্ছে NH3 পরিমাণটা বাড়বে। এটা কিন্তু সঠিক। কেমনে সঠিক দেখো, এখানে 2 মোল আছে, এখানে 1 মোল, এখানে 3 মোল, 4 মোল আছে। সো আমি যদি চাপ প্রয়োগ করি এই 4 মোল এখানে 2 মোল, তাহলে তো এখান থেকে আমি আসবে, কারণ এর মোল সংখ্যা বেশি, সে বেশি থেকে কমের দিকে যায়। চাপ প্রয়োগ করলে বেশি থেকে কমের দিকে যায়। চাপের প্রভাবটা কি, যেখানে মোল সংখ্যা বেশি সেখান থেকে কম মোল সংখ্যার দিকে যায়। সো এইটা থেকে এইটা আসবে, এইটা থেকে এইটা আসবে। সো এইটা সঠিক, এইটা সঠিক, এইটা সঠিক, সি নম্বরটা ভুল। আই গেস তোমরা মোটামুটি বুঝতে পারছো। সো নেক্সট কোশ্চেনটা দেখি, 4 নম্বর হচ্ছে ঘনমাত্রার যে প্রভাবটা আছে সেইটার উপর বেস করে আমাদের এই কোশ্চেনটা দেওয়া। সো দেখো হাইড্রোজেন ক্লোরিন ইকুয়াল হচ্ছে আমাদের বিক্রিয়াটা দেওয়া আছে, সমীকরণ বিবেচনা করো। নিচের কোন কাজটি এই বিক্রিয়ার সাম্যাবস্থাকে উৎপাদের দিকে সরিয়ে নেবে? তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই, যে দেখো এ প্লাস হচ্ছে বি, তারপরে হচ্ছে আমাদের এখানে যেটা লিখলাম এটা আমি আবার লিখলাম সে। খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের ঘনমাত্রার ব্যাপারটা কেমন, খেয়াল করো। আমি যদি এই বিক্রিয়ায় যদি আমি বিক্রিয়কের পরিমাণ বাড়াই, ঘনমাত্রার কথা বলছি, অর্থাৎ এই বিক্রিয়া আমি বাইরে থেকে যদি ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে যেটা হয় যে বাইরে থেকে আমি যদি এই বিক্রিয়কের পরিমাণ বাড়াই তাহলে উৎপাদ কি হবে, উৎপাদ বেড়ে যাবে। কেননা এই দিকে এটা যা আছে এটা সাম্য অবস্থায় আছে। এখন বাইরে থেকে আমি যদি ঘনমাত্রা প্রয়োগ করি বিক্রিয়কে, তাহলে সেটা শিফট হবে উৎপাদে। আবার আমি যদি চাই যে এই পাশে হচ্ছে ঘনমাত্রা অ্যাড করব, অর্থাৎ এই পাশে আমি বাইরে থেকে ঘনমাত্রা দিব, সো এই পাশে ঘনমাত্রা দিলে সেটা বাম পাশে শিফট করবে। এছাড়া আরও কিছু ব্যাপার আছে, যে আমি যদি উৎপাদের পরিমাণ বাড়াতে চাই তাহলে কি করা লাগছে, এই দুইটার সাথে আমি কোনো কিছু বাইরে থেকে একটা জিনিস অ্যাড করে দেবো। সে মনে করো আমি একটা ঘনমাত্রা অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে ডি। বাইরে থেকে ডি ঘনমাত্রা অ্যাড করে দিলে এটা ব্যালেন্স অবস্থা এমনিতেই আছে, তাহলে আমাকে তো আর হিটলারি করা লাগতেছে না। সো আমি হিটলারি করে বাইরে থেকে ডি এর ঘনমাত্রার পরিমাণটা দিলাম, দেওয়ার ফলে এটা আসলে শিফট হবে কোন দিকে, এই দিকে, রাইট? ওকে ফাইন। আবার একটা কাজ করা যায় যে আমি সির পরিমাণটা সরিয়ে নিব। কি করব, আমি সি যে পরিমাণটা আছে এই পরিমাণটা সরিয়ে নিব। ধরো এই দুইটা ব্যালেন্স অবস্থায় আছে, সে ফর এক্সাম্পল হচ্ছে এটা 5% আছে, এটা ব্যালেন্স অবস্থায় আছে, সে আমি ধরে নিচ্ছি এটা, অথবা আমি ধরে নিলাম এটা 10% আর এটা ব্যালেন্স অবস্থায় আছে। এখানে ধরো হচ্ছে আমি ধরে নিলাম যে কত, অ্যাপ্রক্সিমেটলি এটা সে ধরে নিলাম এটা 90% আছে। আমরা জানি যে এটা মোটামুটি 5 থেকে 25% বিয়োজিত হয়, আর বাকিটা সবই অবিয়োজিত থাকে, রাইট? যেহেতু উভমুখী তীর চিহ্ন দিচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে দুর্বল যোগের জন্য কিন্তু আমাদের উভমুখী বিক্রিয়া চিহ্ন দিতে হয়, উভমুখী তীর চিহ্ন, এবং এই ক্ষেত্রে আমাদের কি ম্যাক্সিমাম অবিয়োজিত থাকে আর সর্বোচ্চ 5 থেকে 25% বিয়োজিত হয়। সো 90% ধরো অবিয়োজিত আছে, 10% বিয়োজিত, এবং এটাকে বলতেছি আমরা সাম্য অবস্থা। ফাইন, চিন্তা করে নিলাম। এখন আমি যদি বলি সির পরিমাণটা সরাই নিব, সো সির পরিমাণ ধরো আমি ধরে নিলাম যে আমি এখানে 6% সরাই নিচ্ছি, তো তাহলে 4% আছে। তাহলে সাম্য অবস্থা অ্যাড করার জন্য কী হবে বলো তো? সাম্য অবস্থা অ্যাড করার জন্য আমাদের বাইরে থেকে এই যে আরও 4% আমি যে পাচ্ছি এখন, আর 6% যে ঘাটতি সৃষ্টি হচ্ছে, এই 6% তো ঘাটতি পূরণ করতে হবে। তাহলে কি হবে, সে এই বিক্রিয়কগুলো আবার সে দুইটা মিলে আবার যুক্ত হয়ে সে কি করবে, নতুনভাবে সি সৃষ্টি করবে। তার মানে কি, যে বাইরে থেকে আমি কোনো একটা বিক্রিয়া কোনো সাম্য অবস্থায় আছে, বাইরে থেকে আমি ডি প্রয়োগ করার ফলে সে সি এর পরিমাণটা বাড়ছে, দ্যাট মিনস উৎপাদের পরিমাণটা বাড়ছে। অথবা আমি বাইরে থেকে কোনো কিছু প্রয়োগ না করে আমি যদি সি এর পরিমাণটা সরাই নিই, তাহলে সেটা বিক্রিয়কটা কোন দিকে যাবে, বিক্রিয়কগুলো যুক্ত হয়ে উৎপাদের দিকে যাবে, দ্যাট মিনস উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করবে। কথাই ক্লিয়ার না? দুইটা অপশন, হয় বিক্রিয়াকে কোনো কিছু যুক্ত করবো অথবা উৎপাদ থেকে কোনো কিছু সরিয়ে নিব। ঘনমাত্রার ব্যাপারটা হচ্ছে এটা। আর আমি যদি চাই যে আমি তোমার সি এর পরিমাণটা বাড়াবো, তাহলে সেটা বাম দিকে যাবে,
ঠিক আছে, বাম দিকে যাবে। অথবা আমি এরকম করতে পারি যে আমি বাম দিকের মৌলগুলো সরিয়ে নিব, তাহলে সি থেকে তোমার হচ্ছে উৎপাদে মানে সি থেকে মানে উৎপাদ থেকে বিক্রয়কে যাবে। দুইটা কনসেপ্ট, এখানে যুক্ত করলে এই দিকে যাবে, অথবা এইটা সরিয়ে নিলে এই দিকে যাবে। আর যদি আমি সিতে যুক্ত করি কোনো কিছু তাহলে সেটা বাম দিকে যাবে, অথবা আমি যদি বিক্রয়কের পরিমাণ সরিয়ে নিই তাহলে উৎপাদ ভেঙে বাম দিকে আসবে। দ্যাটস ইট। এবার খেয়াল করো, বলা হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া ডেফিনেটলি, কারণ এখানে প্লাস আছে। ওকে ফাইন। তো এখানে নিচের কোন কাজটি এই বিক্রিয়ার সাম্যাবস্থা উৎপাদের দিকে সরিয়ে দিবে? সো উৎপাদের দিকে কিভাবে সরিয়ে দিবে? দেখো সিএল সরিয়ে নিলে, সো সিএল যদি সরিয়ে নাও তাহলে এটা বাম দিকে আসবে, সেটা বিক্রয়কের পরিমাণ বৃদ্ধি করবে, উৎপাদের দিকে যাবে না। আমি যেটা সরিয়ে নিই, যেটা মাত্রই বললাম যে আমি বিক্রয়কের পরিমাণ সরিয়ে নিলে উৎপাদ ভেঙে বাম দিকে আসবে। এইচসিএল যোগ করলে, আমি যদি এইচসিএল যোগ করি তাহলে কি হবে? উৎপাদ যোগ করা মানে কি? সেটা বাম দিকে আসবে না। উৎপাদ যোগ করা মানে কি? বাম দিকে আসবে। উৎপাদ যোগ করলে বিক্রয়কে আসবে, বিক্রয়কে যোগ করলে উৎপাদে যাবে। উৎপাদ ছড়িয়ে নিলে বিক্রয়ক থেকে উৎপাদে যাবে। এক কথা অনেকবার বলতেছি যাতে তোমাদের মাথায় জিনিসটা সেট আপ হয়ে যায়। দেন কি? তাপমাত্রা বৃদ্ধি করলে, সো তাপমাত্রা বৃদ্ধি তো করলে আসলে কি হবে? এখানে এটা তো এমনিতে তাপ উৎপাদী বিক্রিয়া, সো তাপ প্রয়োগ করলে কি হবে? সেটা তো বাম দিকে যাবে। এটা তো এমনি তাপ উৎপাদী বিক্রিয়া, সো তাপ প্রয়োগ করলে কি হবে? সেটা বাম দিকে যাবে। একটা প্রসেস আছে H2 যোগ করলে, সো বিক্রিয়কের পরিমাণ যদি আমি H2 যোগ করি, সো বিক্রিয়কে কোনো কিছু যোগ করলে সেটা উৎপাদে যাবে। সো এ নম্বর হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটাতে দেখি, 5 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন ইকুয়াল 2HI, এবং এটা তাপ উৎপাদী বিক্রিয়া ডেফিনেটলি, যেহেতু মাইনাস দেওয়া রয়েছে। সো বিক্রিয়াটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাম্য অবস্থায় আছে। ফাইন। নিচের কোন অবস্থার জন্য HI এর শতকরা হার সাম্য মিশ্রণে বেড়ে যাবে? তো সাম্য মিশ্রণে কখন বাড়বে? খেয়াল করো, আমরা জানি এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। কেন চাপের প্রভাব নেই? কারণ বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যা 2। সো চাপের প্রভাব কি কখনো থাকবে? হ্যাঁ, থাকবে না, এটা আমরা আগেই দেখেছি। সো চাপের যে ব্যাপারগুলো আছে আমরা আগে থেকে বাদ দেবো, চাপ কমালে চাপ বাড়ালে আগে থেকেই বাদ। সাম্য মিশ্রণে বেড়ে যাবে বা কমে যাবে, সেক্ষেত্রে অবশ্যই চাপের প্রভাব কম বেশি থাকতে হবে। সো তাপমাত্রা কমালে তাপমাত্রা বাড়ালে। সো দেখো ভাইয়া, এখন নিচের কোন অবস্থার জন্য HI এর শতকরা হার আসলে সাম্য মিশ্রণে বেড়ে যাবে? মানে কি? HI এর পরিমাণ বেড়ে যাওয়া মানে কি? উৎপাদের পরিমাণ বেড়ে যাওয়া। বিক্রিয়াটা আছে তাপ উৎপাদী বিক্রিয়া, আমি যদি আরো তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা বাম দিকে যাবে। আর বিক্রিয়া যদি তাপ কম দিই তাহলে সেটা ডান দিকে যাবে। আর ডান দিকে যাওয়া মানে কি? উৎপাদের পরিমাণটা বেড়ে দেওয়া। ভালো করে বোঝো, তাপ উৎপাদী বিক্রিয়ায় সে উৎপাদে এমনিতে তাপ উৎপন্ন হয়েছে, সো আমি যদি আরো তাপ প্রয়োগ করি তাহলে সে বিক্রিয়াটা কোন দিকে যাবে? বাম দিকে, অর্থাৎ বিক্রিয়কের দিকে শিফট করবে। আর যদি আমি তাপ কমাই দিই তাহলে সেটা, হ্যাঁ ঠিক আছে, সেটা ডান দিকে যাবে। সো তাপমাত্রা কমাতে হবে, বি নম্বরটা হবে অ্যান্সার। ওকে ফাইন। সো আমরা এবার 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 6 নম্বরে কি বলা হচ্ছে? 6 নম্বরে যেটা বলা হচ্ছে যে নিম্নের বিক্রিয়ার জন্য কোন উক্তিটি সঠিক নয়? নিম্নের কোন সঠিক নয়? সো সঠিক নয় মানে কি? মিথ্যা। তার মানে এখানে তোমার কয়টা অপশন দেওয়া হচ্ছে? এখানে অপশন দেওয়া হচ্ছে 4টা। এই 4টা অপশনের ভিতরে আমাকে মিথ্যা জিনিস বের করতে হবে। 3টা সঠিক আছে এখানে। যেহেতু ΔH এর ভ্যালু নেগেটিভ, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তার মানে অবশ্যই বিক্রিয়াটি তাপ উৎপাদী, ঠিক আছে, এটা সঠিক। বর্ধিত চাপে, তার মানে চাপ বৃদ্ধি করলে, বর্ধিত চাপে মানে কি? চাপ বৃদ্ধি করলে সাম্য অবস্থা অধিকতর অ্যামোনিয়া উৎপন্ন হয়। দেখে এটা সঠিক কিনা। এখানে 1 মোল, এখানে 3 মোল, গ্যাসীয় অবস্থা আছে, সবগুলো গ্যাসীয় অবস্থা, তাহলে বিক্রিয়ক হচ্ছে 4 মোল, আর এখানে আছে 2 মোল। তাহলে আমরা জানি যে মোল সংখ্যা বেশির থেকে কমের দিকে যায়, তাহলে এখানে হচ্ছে আমাদের কয় মোল? 4 মোল। এখানে হচ্ছে 2 মোল, তাহলে 4 থেকে 2 এর দিকে যাবে, তার মানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাহলে বর্ধিত চাপে সাম্য অবস্থায় অধিকতর অ্যামোনিয়া উৎপন্ন করবে। হ্যাঁ, এটাও সঠিক। ফাইন। এবার বলা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটির গতি বৃদ্ধি পায়। এটা কি আসলে সঠিক? এটা কি আসলে সঠিক? এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপমাত্রা বৃদ্ধি করলে কি বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে? বিক্রিয়ার গতি কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বলো। এটা তো তাপ উৎপাদী বিক্রিয়া। সো আরো তাপ প্রয়োগ করলে কি হবে? বিক্রিয়ার গতি হ্রাস পাবে না, সেটা তো বাম দিকে যাবে। কথা কি বুঝতেছো না? বিষয়টা তাপ প্রয়োগ করলে কি হবে? সেটা বাম দিকে যাবে। সো উৎপাদের পরিমাণ কমে যাওয়া মানে কি? বিক্রিয়ার গতি আসলে কমে যাওয়া। সো সি নম্বরটা আসলে উত্তর হবে, ঠিক আছে। সো আর ডি নম্বরটা দেখলাম না, তোমরা একটু দেখে নিও। দেন 7 নম্বর কোশ্চেন একটু দেখি। 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি সাম্য অবস্থায় দেওয়া আছে, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডিক্রিজিং দ্য টেম্পারেচার টু হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো তাপমাত্রার ক্ষেত্রে আমাদের তাপমাত্রা প্রয়োগ করলে ডিক্রিজিং মানে কমে যায়,
এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। সো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে ডান দিকে যাবে। তাপহারী মানে কি, যার তাপের আসলে কম আছে, এখানে ডেল এক্স পজিটিভ মানে কি, এইটা আসলে সেটা মাইনাস আকারে ছিল, তারপরে তাপের ঘাটতি আছে। সো বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সে ডান দিকে যাবে, আর যদি আমি তাপ কমাই দিই তাহলে সেটা বাম দিকে যাবে। সো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা, তার মানে তোর তাপের অনুপস্থিত আছে, তাপ কম আছে, সো বাইরে থেকে তাপ প্রয়োগ করলে সে উৎপাদের দিকে শিফট করবে, আর যদি আমি তাপ কমাই দিই তাহলে সেটা বাম দিকে যাবে। সো এখানে দেখো টেম্পারেচার দিচ্ছি, তাপমাত্রা দিচ্ছি, কিন্তু কমে যাচ্ছে। সো এটা কি সম্ভব? আমাদের পরের কোশ্চেনটা দেখি যে ইনক্রিজিং দ্য টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সো আমি যদি তাপমাত্রা প্রয়োগ করি তাহলে সেটা কি হবে, বৃদ্ধি পাবে না? তাপমাত্রা প্রয়োগ করলে কি হবে, বৃদ্ধি পাবে। সো অবশ্যই উত্তর হবে বি নম্বর। বাকি দুটো অপশন দেখতে পারো, আসলে এটা হবে না। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কেপি এবং কেসি সংক্রান্ত সমস্যা বলি। আসলে এখান থেকে ম্যাথ আসলে ঢাকা ইউনিভার্সিটি খুব বেশি দেয় না, তবে কিছু জায়গা থেকে ম্যাথ দিতে পারে। সো আমরা সেটাই একটু দেখবো, খেয়াল করো। এরকম একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বলা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেপি এর মান এটা দেওয়া রয়েছে, এবং আমাদের বলা হচ্ছে একই তাপমাত্রায় কেসি এর সংখ্যা আসলে সংখ্যা মান কত হবে, ফাইন। সো আমরা কেপি এবং কেসি ভিতরে যে সম্পর্কটা জানি সেটা থেকে আগে লাস্ট লাইনটা বের করব, দেন হচ্ছে আমরা ম্যাথটা করব। ওকে, সো বিক্রিয়কের মোল সংখ্যা কত, 2 + 1, 2 + 1 তার মানে হচ্ছে 3, আর এখানে কত 2, সো এখানে 3 আর এখানে 2, ফাইন। এবার কেপি ইকুয়াল, এটা আমরা জানি n1, এটা হচ্ছে n2, সো কেপি ইকুয়াল টু হচ্ছে কেসি আর টি পাওয়ার হচ্ছে n2 - n1, তার মানে 2 - 3, মানে আলটিমেট লেখা হচ্ছে -1। আমাকে বের করতে হবে কেসি। সো খেয়াল করো আরটি ইনভার্স মানে কি লেখা যায়, 1/RT, ফাইন। সো আমাদের এখানে বের করতে বলেছে কেসি, সো আমরা কেসি বের করব। সো কেসি ইকুয়াল টু আসলে কত হবে, কেসি ইকুয়াল টু হবে আসলে কেপি আর এখানে হবে আরটি। ওকে, কেপি মানে কত, কেপি মানে দেওয়া রয়েছে 1.9 গুণ 10⁻³ হচ্ছে 3, আর মানে হচ্ছে কত, যেহেতু এটা অ্যাটমে দেওয়া রয়েছে ভালো করে বোঝো, যদি আমাদের এই কেপি পরিমাণটা দেখো অ্যাটমে দেওয়া থাকে তাহলে আর এর পরিমাণ আমরা জানি 0.0821 লিটার পার মোল পার কেলভিন, লিটার পার মোল পার কেলভিন, ঠিক আছে। বাট আমরা যদি এটা পরিমাণ যদি অ্যাটমে না দেওয়া থাকে তোমার এমকেএস পদ্ধতিতে থাকতো তাহলে দেখা যাচ্ছে এটা এরকম দিতাম আমরা 8.314 জুল পার কেলভিন, জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। সেটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, এমকেএস, আর এটা সিজিএস পদ্ধতিতে। সো যেহেতু এটা অ্যাটমে দেওয়া রয়েছে সো অবশ্যই এটা আমাদের এটা হবে। সো 0.0821 গুণ টেম্পারেচার কত, টেম্পারেচার 25 ডিগ্রি, তার মানে হচ্ছে 25 ডিগ্রি, তার মানে 273 যোগ করো, 273 + 25 তার 298, ফাইন। সো আমরা ক্যালকুলেট করে দেখি, আমাদের এখানে কি আছে, 1000 আছে। সো এখানে আছে কত আসলে 1000। সো আমরা একটু খেয়াল করি 1000 আমি যদি এখানে গুণ করি তাহলে আসলে কত হয়, খেয়াল করো 1.9 গুণ এখানে 1000 আছে 1000, আর পয়েন্টের জন্য আমি একটা কাজ করি 0.0821, এই পয়েন্টের জন্য আমরা একটা কাজ করব, পয়েন্টের জন্য আমরা কি করব 1 দিব, ফাইন। আর যদি 1 আছে না, 1টা ধরো নিলাম না, সে এই পয়েন্টের জন্য 1, এখানে কত তাহলে কয়টা শূন্য, 1টা 2টা 3টা শূন্য, ওকে ফাইন। এবার তাহলে আমি এখানে 1টা নিব না, আর তাহলে 0.81 মানে 0 সামনে নেওয়া লাগতেছে না, 298, ঠিক আছে। সো 1000 কাটা গেল। এবার খেয়াল করি যে আমরা এই যে 1.9 আছে, সো আমরা এখানে একটা কাজ করি 19/10 হিসাব করি, গুণ হচ্ছে 82, আর এটাকে আমরা 300 চিন্তা করি, 300, তাহলে হচ্ছে এখানে এই 0 কাটা গেল, তাহলে 30 গুণ 82 গুণ 19 ক্যালকুলেশন করে কত হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা নিজেরা বের করবা। ওকে, সো এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বের করবা। ওকে, এবার আমরা যদি পরের কোশ্চেনে দেখি, দেখো 2 নম্বর, এটা তোমাদের কাজ থাকলো, এই কনসেপ্টটা একই, এখন যদি অপশনে ভুল থাকতে পারে, বাট জিনিসটা এরকম হবে, বুঝতে পারছো বিষয়টা। কোনো বইতে দেখবা যে লেখা আছে যে KP/RT, কিন্তু KP/RT তো হবে না, এখানে আমরা জানি যে KP = KC, R⁻² হচ্ছে -1 হবে। সো -1 থাকলে আসলে কিভাবে, দেখো এই লাইনটাই আসে কিন্তু, রাইট। বাট অনেক বইতে আমি দেখলাম যে ভুল করছে, এই জিনিসটা করছে ওরা হচ্ছে KP/RT, সেটা আসলে তো হবে না, রাইট। ওকে,
আচ্ছা, এবার আমরা এখন 2 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে এটাও গ্যাসীয় অবস্থা বলা হচ্ছে কেপির মানটা কত হবে। আগে দেখুন এটা পারবা, কেপি ইকুয়াল টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন, এখানে 1 এখানে 3, সো -2 হবে উত্তর। এটা অনেকবার করাইছি, নতুন করে করানোর আসলে কিছু নাই। আর 3 নম্বর কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে এখন দিবে না, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করাটা ডিফিকাল্ট। সো এই ধরনের ম্যাথ ঢাকা ইউনিভার্সিটি আশা করা যায় আসলে রিসেন্ট বছরগুলোতে এইসব ম্যাথ আসলে দিবে না, এইটুকু আশা করা যায় আর কি। ঠিক আছে, মানে হয়তো দিবে না বললে ভুল হবে, দিবে কিন্তু এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারছো? সো এই ম্যাথ তো তুমি পারবা, এই ম্যাথ তো আমি করালাম একটু আগে। সো এই টাইপের ম্যাথ যদি দেয় তোমার ডিজিটটা চেঞ্জ করে দিবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাকে দেখাতে চাই, এই কোশ্চেনটা বেশ গুরুত্বপূর্ণ, তোমাদের হয়তো বোর্ডে গ নম্বরে আসতো এই কোশ্চেনটা। সো আমি এটার জন্য তোমার যে কাজটা করা লাগবে আমি যদি একটু দেখাই যে আসলে কি করা লাগবে। 2টা বিক্রিয়ার কথা বলবো, এই 2টা বিক্রিয়া তুমি মনে রাখবা। সেটা হচ্ছে যে PCl5 যদি ভেঙে যায়, PCl5 ভেঙে গেলে হয় PCl3 প্লাস হচ্ছে Cl2। সো এই ক্ষেত্রে দেখো এটাও গ্যাসীয়, তারপরে এটাও গ্যাসীয়, এটা হচ্ছে গ্যাসীয়। সো সবগুলো যদি গ্যাসীয় থাকে তাহলে আমাদের কেপির পরিমাণটা হচ্ছে এমন আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। ভালো করে বোঝো, এখানে আলফার পরিমাণ দেওয়া থাকবে, পি এর পরিমাণও দেওয়া থাকবে, নো টেনশন। আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। আর যদি এটা দেওয়া থাকে N2O4, এটাকে বিলতে হয়ে কি হবে 2NO2 প্লাস হচ্ছে O2। ঠিক আছে, যদি এটা দেওয়া থাকে তাহলে আমাদের কেপির পরিমাণটা হচ্ছে এমন, জাস্ট যা আছে সব বসিয়ে দিবা, জাস্ট সামনে 4 দিবা, 4 আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। সো আমরা এটা এখন দেখবো যে N2O4টাকে বিলতে করে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 180 চাপে বিলতে হলে কেপির মানটা আসলে কত হবে, যেখানে আলফার পরিমাণ দেওয়া রয়েছে, এই যে পার্সেন্টেজ দেখতেছো না, এই পার্সেন্টটা আসলে থাকবে না। সত্য কথা বলতে এই পার্সেন্টেজটা থাকবে না। তোমার কেমন পার্সেন্টেজ থাকতে পারে জানো? এই ম্যাথটা তোমার এই পার্সেন্টেজ না দিয়ে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে আসছে, তখন ক্যালকুলেটর ছিল, এই ম্যাথটা এমন দিতে পারে, দেখো 10% দেওয়া থাকলো। অনেকে ম্যাথটা করতে পারবে না, কারণ এই সূত্র অনেকে জানে না, এই জন্য ম্যাথটা দিবে ঢাকা ইউনিভার্সিটি, এই জন্য ম্যাথটা দিবে। সো খেয়াল করো, আমাদের এই ম্যাথটা সলভ করতে যাই, তাহলে কি হচ্ছে কেপি ইকুয়াল টু 4 আলফা স্কোয়ার মানে কত, এটা 0.1 স্কোয়ার, আর পি মানে কত 1/1 মাইনাস 0.1 স্কোয়ার। ঠিক আছে, সো 4 ইন্টু আমরা জানি এটা হচ্ছে 1/10 1 মাইনাস 1/10, ফাইন। তাহলে 4/100, আর এখানে হচ্ছে কত দেখো, খেয়াল করি, এখানে হচ্ছে 10 9/10, সো 4/100 10/9, সো এখানে হবে 10, সো 4 হচ্ছে কত 90। দেখা যাচ্ছে অপশন এভাবে রেখে দিল, এখানে, অথবা 2/45, সো 2/45 এরকম রেখে দিল। বুঝতে পারছো বিষয়টা? মানে এমন ম্যাথ দিবে তুমি পারবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ক্লিয়ার ব্যাপারটা? সো মেইন ব্যাপারটা কি তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, এই জন্য ম্যাথটা আসলে দিবে।